তোমায় রেখে। আমি তোমার আছি, তোমারই থাকবো। একদম স্বার্থপরের মতো কথা বলবে না, বলে দিলাম। তোমাকে না পেলে আমিও থাকবো নাকি? তুমি আমার সমস্ত ভালো থাকার কারণ। সেখানে আমার কাছে থেকে তুমি হারিয়ে কেন যাবে? কোন দুঃখে? তা আমি জানি না, আমি শুধু নিজের কি পরিণত হবে সেটাই তোমাকে জানালাম। জানো না কেন? জানতে হবে। আর না জেনে উল্টো পাল্টা কথা কেন বলো? তোমার পিস্তল দিয়েই তোমার খুলি একদম ফুটো করে দিব। আর একবার বাজে কথা বললে আচ্ছা, আর বলবো না। মনে থাকে যেন। হুম, থাকবে। আচ্ছা শোনো, আমরা একটা কাজ করি, চলো। তাহলে তোমার মুখ দিয়ে আর উল্টোপাল্টা কথা বের হবে না। কি কাজ? আসছে বৃহস্পতিবার অফিসে একটা ছোটখাটো খাবারের আয়োজন করে সবাইকে দুজনের বিষয়ে জানিয়ে দিব আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আর তার পরের দিন শুক্রবার দুজন দুজনের পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে আবারও বিয়ে করব সারা জীবনের জন্য। কারণ আমার এত ঢাকঢোল পিটি বিয়ে করার ইচ্ছে নেই। সাধারণভাবেই আমরা দুই পরিবারকে নিয়ে কোর্ট ম্যারেজ করব। আর অফিসের মানুষদেরকে যেহেতু জানানো হবে, তাই আগের দিন ওদেরকে একটা খাবার আয়োজন করে জানিয়ে দেব। না হয়তো এটা সেটা বলবে যে আমি কৃপণ। আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বিয়ের অনুষ্ঠান করিনি, আর তাদেরকেও খাওয়াইনি। কি, তুমি সত্যি আগামী শুক্রবার আমাকে সারা জীবনের জন্য বিয়ে করবে? করব। কেন, তোমার কি কোনো ডাউট আছে? না, সবকিছু কেমন যেন কল্পনা লাগছে আমার কাছে গো। কল্পনা নাকি বাস্তব সেটা বৃহস্পতিবার আসলেই বুঝতে পারবে, যখন আমি তোমাকে সকলের সামনে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিব। এবার গাড়ি থেকে নেমে বাসায় যাও। তোমার বাসার সামনে চলে এসেছি। আকাশ তনুর কথা শুনে খুশি মনে গাড়ি থেকে নেমে ভাবতে ভাবতে বাড়ি চলে যায়। আসছে শুক্রবারে তনু সারা জীবনের জন্য আকাশের হয়ে যাবে। সেই সঙ্গে তাদের সম্পর্কটা সকলের সামনে স্বীকৃতি পাবে। কিন্তু আকাশ পুরোপুরি ভাবে বেখবর সোহান শুতে যাওয়ার বদলে আরো বড় ধরনের কিছু প্ল্যান করছে। আকাশ খুশি মনে বাড়ির ভিতরে প্রবেশ করে। আকাশের মা রহিমা বেগম ছেলের খুশমেজাজ দেখে ছেলেকে জিজ্ঞাসা করে, আকাশ, কি হয়েছে? অন্য দিনের তুলনায় আজ তোকে একটু খুশি খুশি দেখাচ্ছে। সাধারণত অফিস শেষ করে বাসায় ফিরলে তোর চেহারায় ক্লান্তি থাকে, কিন্তু খালা, তোমার কাছে কি আর 1010 টাকা হবে? আমি মাসের শেষে বেতন পেলে টাকাটা তোমায় দিয়ে দেবো। না রে বাবা, আমার কাছে তো আর কোনো টাকা নেই রে। যা ছিল সব তোকে একমুট করে দিয়ে দিয়েছি। আর তুই তো জানিস তোর আঙ্কেল ঘরে বসা, কামাই রোজগার করতে পারে না। যা করি আমি নিজেই করি। তবে তুই চাইলে একটা কাজ করতে পারিস। আমার একজোড়া স্বর্ণের দুল আছে, যেটা বর্তমানে আমার কোনো কাজে লাগছে না। তুই সেটা দোকানে দিলে 1010 টাকা নিতে পারবি। তুই সেটা দোকানে জমা দিয়ে 1010 টাকা নে। তারপরে মাস শেষে বেতন পেলে না হয় সেটা তুই দোকান থেকে ফিরিয়ে এনে দিস পরে আমাকে। আচ্ছা ঠিক আছে। লজ্জা শরমে মাথা খেয়ে খালার কানের দুল জোড়া নিতে সম্মতি জানায় আকাশ। আকাশের খালার অবস্থাও বিষয়টা ভালো না। একটা সময় সবকিছু মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু আকাশের আঙ্কেল অসুস্থতার কারণে কাজকাম করতে না পারে সংসারে অভাব লেগেছে তাদের। সবারই একই দশা। আকাশের খালা আর তার নিজের পরিবার কেউ সুখে শান্তিতে নেই। সবার জীবনে টানাপোড়া লেগেছে। অবশ্য আকাশের মা রহিমা বেগমের ভাগ্যটা কিছুটা ভালো ছিল, তাই তিনার আকাশের বাবার সাথে বিয়ে হয়েছে। আর বিয়েটা আকাশের বাবা নিজে আকাশের মা রহিমা বেগমকে করেছে। আকাশের বাবা সেলিম সাহেব একদিন রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় আকাশের মা রহিমা বেগমকে দেখে তিনার প্রেমে পড়ে যায়। সেই এক দেখাতে সেলিম সাহেব প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দিয়ে আকাশের মা রহিমা বেগমকে নিজের ঘরের বউ বানিয়ে নেয়। সংসার জীবন সুন্দর চলছিল দুজনের, কিন্তু কপালে দুর্গতি থাকলে সেটাকে আর কে খণ্ডন করতে পারে? যাকগে, প্রসঙ্গটা এখানে সমাপ্তি করি। নাজিয়া বেগম কিছু সময়ের মধ্যেই আলমারি থেকে কানের দুল জোড়া এনে আকাশের কাছে দেয়। আকাশ কানের দুল জোড়া নাজিয়া বেগমের থেকে নিয়ে সাবধানে পকেটে রাখে। এরপর আফিয়াকে সঙ্গে নিয়ে খালার থেকে বিদায় নিয়ে বাসায় আসার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরের আজানের কিছু সময় পর আকাশ আফিয়াকে নিয়ে বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছে আফিয়াকে রেখে সময় নষ্ট না করে আবারও সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে বাড়ি থেকে বের হওয়ার পর অফিসে যাওয়ার আগে খালার থেকে আনা স্বর্ণের দুল জোড়া একটা স্বর্ণকারের দোকানে দিয়ে 10,000 টাকা এবং রিসিট নিয়ে অফিসে রওনা হয়। 2টার কিছু সময় পর আকাশ অফিসে এসে পৌঁছায়। তনু না খেয়ে কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে আসে।
আর তার অল্প পরেই ক্যান্টিন থেকে খাবারের পার্সেল চলে আসে। দুজনে মিলে দুপুরে খাবার খেয়ে নেয়। এরপর 3:30 নাগাদ দুজনে মিলে বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে। আকাশ আর তনু 3:30 নাগাদ দুজনে মিলে বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে। তনুর গাড়ি করে দুজনে শপিং এর জন্য যাচ্ছে। আকাশ তনুর পাশের সিটে বসে আছে আর তনু গাড়ি ড্রাইভ করছে। কিছুক্ষণ পর তনু একটা নামি দামি শপিং মলের সামনে গিয়ে গাড়ি থামায়। আকাশের ভিতরে খচমচ করছে শপিং মল দেখা মাত্রই, কারণ শপিং নিয়ে আকাশেরও কিছু পরিকল্পনা আছে। যদি কোনো কারণবশত জিনিসপত্রের দাম বেশি হয় তাহলে আকাশ কুলিয়ে উঠতে পারবে না। এছাড়া সচরাচর শপিং মলগুলোতে জিনিসপত্রের দাম একটু বেশি হয়। ভয় হচ্ছে আকাশের, তবে সেটা তনুর সামনে প্রকাশ না করে তনুর সাথে শপিং মলের ভিতরে চলে যায়। তনু আকাশের হাত ধরে আকাশকে শপিং মলের ভিতরে নিয়ে যায়। আকাশ ভিতরে ভিতরে প্রচন্ড নার্ভাস, তবে তনুকে সেটা কোনোভাবেই বুঝতে দিচ্ছে না। তনু শপিং মলে ঢোকার পর একটা দোকানে গিয়ে আকাশের জন্য বেশ নামি দামি ব্র্যান্ডের একটা খয়েরি রঙের শার্ট পছন্দ করে। আকাশ কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তনু শার্টটা নিয়ে আকাশের শরীরের সাথে মাপ দিয়ে আকাশকে বলে, সাইজ তো একদম ঠিকঠাকই মনে হচ্ছে, তবু আকাশ তুমি একটু ট্রায়াল রুমে গিয়ে শার্টটা গায়ে দিয়ে আসো। আরে সমস্যা নেই, আমার বাসায় অনেক জামা কাপড় রয়েছে নতুন নতুন, তাই একটা ড্রেস কিনেছি। না, এটা তো হতে পারে না। এই যে দোকানদার ভাইয়া, আপনি শাড়িটা দেখান তো। আর আকাশ লাগবে না। চুপ, একদম চুপ থাকো। আমার বেশ পছন্দ হয়েছে ওই শাড়িটা। আমি কিছুক্ষণ ধরে ভাবছিলাম শাড়িটা তোমাকে নিতে বলবো। দোকানদার ভাইয়া, আপনি শাড়িটা দেখান। জি ভাইয়া, দেখাচ্ছি। দোকানদার আকাশের কথা মতন শাড়িটা নামিয়ে দেখায়। আকাশ শাড়িটা নিয়ে তনুর গায়ে কেমন মানাবে সেটা চেক করে। শাড়িটা বেশ মানিয়েছে তনুকে। আকাশ কোনো কিছু না ভেবে শাড়িটা নিয়ে নেয়। বাজেটের কথা আপাতত আকাশের মাথা থেকে সরিয়ে ফেলে। আগে নেওয়ার কাজ নিয়েছে, পরে যা হবে সেটা না হয় পরে দেখা যাবে। আকাশের পছন্দ করা শাড়িটা দোকানদার আলাদাভাবে প্যাক করে দিয়ে আবার একটা রিসিট দেয়। শাড়ি আর জামাটা নিয়ে তনু আর আকাশ আগের দোকানে চলে আসে। আগের দোকানদার সমস্ত কাপড় চোপড়ের হিসাব করে তনু আর আকাশকে জানায় ইন টোটাল সব মিলিয়ে 22,300 টাকা হয়েছে। দোকানদারের কথা শুনে আকাশের চোখ মুখ কালো হয়ে যায়, কারণ তার বাজেট ছিল 20,000 টাকা, কিন্তু সেটা ছাড়িয়ে গেছে। কোনো কিছু না ভেবে দোকানদারকে বলে, ভাইয়া, আমার এতগুলো শার্ট প্যান্টের দরকার নেই। বাসায় এমনিতেও আমার কয়েকজন, তুমি পরে কখনো দিও, এবার টাকাটা আমি দিচ্ছি। আকাশের জোরাজুরির কাছে তনু হার মানে। আকাশ সমস্ত বিল পরিশোধ করে তনুকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। তনুও কম নয়। দোকানটা থেকে বের হওয়ার পর আকাশকে একটা জুতার দোকানে নিয়ে গিয়ে ভালো মানের একজোড়া জুতো কিনে দেয়। আর আকাশ জুতার টাকাটা তনু নিজেই দেয়। অবশ্য আকাশ এখানে কোনো জোরাজুরি করে না, কারণ আকাশের পকেটে আর বেশি টাকা নেই। সে চাইলেও জোরাজুরি করে বিল দিতে পারবে না, সেজন্য নীরব হয়েই থাকে। জুতা কেনার পর তনু আকাশকে নিয়ে শপিং মলের ভিতরে থাকা একটা রেস্টুরেন্টে যায়। এরপর দুজনে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে। বৃহস্পতিবার দিন সকালবেলায় আকাশ তনুর পছন্দ করে দেওয়া খয়েরি রঙের শার্ট আর প্যান্ট পরে ভালোভাবে রেডি হয়ে অফিসের জন্য যায়। আজ সকল মানুষ জানতে পারবে তনু আকাশের স্ত্রী। খুশিতে আত্মহারা আকাশ। রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পূর্বে তনুকে ফোন করে আকাশ। তনুও রেডি হচ্ছিল। আকাশের ফোন পেয়ে রেডি হওয়া থামিয়ে ফোন রিসিভ করে। তনু ফোন রিসিভ করার পর আকাশ তনুকে বলে, তনু, আমার পছন্দ করে কিনে দাও শাড়িটা পরে এসি কিন্তু। আরে আমি ওটাই পড়ছিলাম। মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে সালাম করে। এরপর বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে অফিসে চলে যায়। অফিসে বেশ জোরদার আয়োজন চলছে। অফিসের ছাদে রান্না বান্না হচ্ছে, নিচে সবাই ডেকোরেশন করছে। তবে কেউ জানে না আয়োজনটা কি উপলক্ষে। তনু সবার জন্য বিষয়টা সারপ্রাইজ রেখেছে। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তনু সবাইকে সারপ্রাইজটা দিবে। আয়োজনের উদ্দেশ্যটা বলবে, আর সে সঙ্গে আকাশকেও নতুনভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিবে।
তবে ম্যানেজার খালেক সাহেব কিছুটা আন্দাজ করতে পারে কি কারণে এই আয়োজন, কিন্তু ম্যানেজার এবারও বিষয়টা কারোর সাথে শেয়ার করে না, কারণ দুপুরের পর তো সবাই এমনিতে আয়োজনের আসল উদ্দেশ্যটা জানতে পারবে। তাই চুপচাপ সবার সাথে মিলে কাজকর্ম করতে থাকে। অফিসটা সুন্দরভাবে ডেকোরেশন করছে সবাই মিলে। আকাশ অফিসে পৌঁছানোর পর সে নিজেও সবার সাথে কাজে যোগদান করে, তবে ম্যানেজার আকাশকে বারণ করে না করার জন্য, আর বলে সবটা ওনারা সামলে নেবে। আকাশ বুঝে যায় ম্যানেজার কেন বারণ করছে, মুখের কোণে হাসি টেনে বলে, খালেক সাহেব সমস্যা নেই, কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো, আর তাছাড়া আমি কাজ করলে কোনো জাতপাত নষ্ট হবে না। খালেক সাহেব আকাশকে আর কিছু বলে না। আকাশ সবার সাথে মিলেমিশে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর তনু সেজেগুজে আকাশের পছন্দ করা শাড়িটা পরে অফিসে আসে। সবাই তনুকে দেখে অবাক, কারণ এই প্রথমবার তনু শাড়ি পরে অফিসে এসেছে। সবার মনে একই প্রশ্ন জাগে তনু শাড়ি পরায়, কিন্তু কেউ কিছু বলতে পারছে না, কারণ যতই হোক তনু সবার বস আর তারা তাদের কর্মচারী। তাই সবাই চুপচাপ করে থাকে। তনু অফিসে এসে নিজের কেবিনে চলে যায়। দেখতে দেখতে একটার আজান হয়। বাবুর্চিদের রান্নার কাজ শেষ। তনুও কেবিন থেকে বেরিয়ে আসে। খাওয়া দাওয়ার পালা শুরু হয়। এমন সময় সোহান অফিসে আসে। সোহানকে দেখা মাত্রই আকাশের রাগ উঠে যায়। আকাশ তনুর কাছে গিয়ে বলে, ওই বদমাশটা এখানে কি করছে? আকাশ, আমি ওকে দাওয়াত করেছি। মানে কি? সে এত কিছু করলো আর তুমি তাকে দাওয়াত করেছো, ঘটনাটা বুঝলাম না। আকাশ, চাপ নিও না, আমি ওকে দাওয়াত করছি শুধুমাত্র দেখানোর জন্য। আমি আজকে সকলের সামনে তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিব, আর সোহান সেটা দেখে দেখে জ্বলবে। তনু, এমনটা করা কি বেশি প্রয়োজন ছিল? ছিল, কারণ সে শয়তান। আরে আজকে আর কোনো ঝামেলা করতে পারবে না, কারণ অফিসের এতগুলো কর্মচারী রয়েছে, তার উপরে তুমি তো রয়েছো। আশা করি তার আর আজকে সাহস হবে না কিছু করার। আকাশ আর কিছু বলে না, তবে মনে মনে সোহানকে নিয়ে সে একটু দোটানায় ভুগছে, কারণ শয়তান বলতেই সুযোগ পেলে সে মানুষের ঘাড়ে চেপে বসবে। কখন কোন দিকে কি করে তার কোনো ঠিক নেই। একদিকে সোহানকে নিয়ে চিন্তা হচ্ছে, অপরদিকে আর কিছুক্ষণ পর সবার সামনে তনু তাকে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিবে, সেই খুশি। সকলের খাওয়া দাওয়া শেষ হয়। তনু সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আজকের আয়োজনের উদ্দেশ্য কি সেটা বলার জন্য সবাইকে একসঙ্গে করে বলে, কি কারণে আজকের এই আয়োজন সেটা একটু পরেই বলছি, আগে ছোট্ট একটা কাজ সেরে নেই। তনু সবাইকে অপেক্ষায় রেখে আকাশের কাছে যায়। আকাশ এক সাইডে তনুর থেকে 2-3 হাত দূরত্ব দাঁড়িয়েছিল। তনু আকাশের কাছে গিয়ে হুট করে তার পছন্দ করে দেওয়া আকাশের শার্টের কলারে সে নিজে খপ করে চেপে ধরে। এরপর আকাশের শার্ট ধরে তাকে সবার সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থাপ্পড় মারে। আকাশ তনুর আচরণে পুরো আশ্চর্য হয়ে যায়। হুট করে পরিস্থিতির এমন পরিবর্তন দেখে আকাশ হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। আকাশের সাথে সাথে অফিসের সকল কর্মচারীও অবাক, কেউ কিছু বুঝে উঠতে পারছে না, বিশেষ করে আকাশ। তনু আকাশকে সকলের সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থাপ্পড় মারার পর সকলকে বলে, আমি জানি আপনাদের সকলে মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি আকাশকে কেন মারলাম, কিন্তু সত্যিটা জানলে আপনারা নিজেরাই আশ্চর্য হবেন এই শয়তানটা কি করেছে। আপনারা একটু অপেক্ষা করুন, বলছি, আগে নিজের বাকি রেস্টটুকু মিটিয়ে নিই। তনু আকাশকে আরো কয়েকটা থাপ্পড় মারে। তনুর আচরণে রীতিমতো সবাই আশ্চর্যের সীমা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সবাই তনুর দিকে। আর তনু পরবর্তীতে আকাশকে আরো থাপ্পড় মেরে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশ গালে হাত চেপে দাঁড়িয়ে আছে। লজ্জায় তার মাথা কাটা যাবে মতন অবস্থা। তনু রেস্ট মিটিয়ে নিয়ে সবাইকে বলে, এবার সকলেই শুনুন, কারণটা বলছি। এই বদমাসটা আমার অফিসে এসেছে খারাপ উদ্দেশ্যে নিয়ে। শুরুতে আমি এই বেয়াদবের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে সে আমার থেকে চালাকি করে সিগনেচার দিয়ে নিয়েছে। আর তাছাড়া সেই কাগজটা আমি কৌশলে জব্দ করে নিয়ে ছিঁড়ে ফেলেছি। কিন্তু এই ছেলের উদ্দেশ্য ছিল সে আমাকে কৌশল করে বিয়ে করবে, যাতে করে সে আমার সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে।
কিন্তু পরবর্তীতে আমি তার উদ্দেশ্য জানতে পেরে চালাকি করে আমার সিগনেচার করা কাগজটা নিজের আয়ত্ত করে নষ্ট করে ফেলেছি, যাতে সে আমার কোনো ক্ষতি করতে না পারে। আর আজকের আয়োজনের সকল উদ্দেশ্য হলো এই ছেলের ইতিহাস সম্পর্কে সবাইকে জানানো। এছাড়া আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো আগামীকাল আমি বিয়ে করতে যাচ্ছি, যেটার অগ্রিম দাওয়াত আপনাদের খাইয়ে দিলাম। আমার ধুমধাম করে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আপনাদের একটা হক আছে। আমি আজকে অগ্রিম আয়োজন করলাম, আর আমি যাকে বিয়ে করব তার সাথে সকলে একবার পরিচয় করিয়ে দিই। এই সোহান, এদিকে আসো। আকাশ লজ্জায় কিছুটা দূরে সরে দাঁড়ায়। সোহান তনুর কথা মতন কর্মচারীদের মধ্য থেকে গিয়ে তনুর পাশে দাঁড়ায়, আর তনু সকলের সামনে সোহানকে পরিচয় করিয়ে দেয় এবং আগামীকাল তনু আর সোহান বিয়ে করতে যাচ্ছে সে বিষয়ে ঘোষণা করে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আকাশ। ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আকাশের তনুর সমস্ত কথা শুনে। একটু আগে এক গাদা মিথ্যা দোষ তনু আকাশের উপর চাপিয়ে দিয়েছে, যেটার একটাও সে করেনি, উল্টো তনু নিজে সব করেছিল। আকাশ যেদিন জয়নিং এর জন্য আসে সেদিন তনুই তাকে ফোর্স করে বিয়ে করছে, আর আজ তনু তাকেই উল্টো অপবাদ দিয়ে সবার চোখে আসামি বানিয়ে দিয়েছে। আকাশ কখনোই এমনটা আশা করেনি তনুর কাছ থেকে। মন থেকে সত্যি সে তনুকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তনু শেষমেশ তার সাথে চোখ উল্টে নিল। আকাশের কেমন যেন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। তনু আর সোহানের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে আকাশ। ভিতরে ভিতরে প্রচন্ড আফসোস হচ্ছে। হওয়ার কথা ছিল কি আর হলো কি? ভালোবাসার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আকাশ আজ বাস্তবে দাঁড়িয়ে নিজের চোখে দেখছে। পুরো অফিসের সবাই আকাশের দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে। দু চারটে খুন করে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতন দাঁড়িয়ে আছে আকাশ। সে আছে কিছু না করেও আসামি। তনু সোহানকে ডেকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সোহানের চোখে মুখে হাসি, আর আকাশ কষ্টের ঠিকাদারি নিয়েছে। তনু সোহানকে পরিচয় করে দিয়ে আকাশের কাছে যায়। গলার আওয়াজ ছোট করে আকাশ আর সে ছাড়া শুনতে পায় না এমন মতন করে বলে, কি রে, কেমন ফিলিংস হচ্ছে তোর? আজকে দিনটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। কি ভেবেছিলি তুই আমাকে বারবার অপমান করবি আর আমি তোকে ছেড়ে দিব? না রে, আমি এতটা দয়ালু নেই। আমি সেই তনু যে কারোর দয়ায় কষ্টের কথা ভুলি না। কেউ আমার একবার কষ্ট দিলে আমি তাকে সেটা সুদে আসলে 10 গুণ ফিরিয়ে দেই। তবে তোর ভাগ্যটা ভালো ছিল, তুই আমার 5 বছর আগে অপমান দিনে আমি ঠিক করে নিয়েছি তোর উপরে অতীত এবং বর্তমানের সমস্ত প্রতিশোধ নেব। সেই কারণে আমি তোর সাথে অতিরিক্ত ভালোবাসার নাটক শুরু করেছিলাম। অবশ্য আমিও তোকে ভালোবাসতাম, কিন্তু তোর কারণে অপমানিত হওয়ার পর সমস্ত ভালোবাসা ঘৃণায় পরিণত হয়ে গিয়েছে। এছাড়াও যদিও তুই আসাদ সাহেবের সাথে কথা বলে সব ঠিক করেছিস, কিন্তু আমি তনু যেটা একবার করবো ভাবছি সেটা করেই ছাড়বো। আর তোর কারণে আমি বাধ্য হয়ে সোহানের সাথে সম্পর্ক করেছি। না হয়তো আজ আমি তোরই থাকতাম। যে নারী অসম্ভব ভালোবাসতে জানে সে ঘৃণাও করতে জানে। তুই সেদিন ওই রকম না করলে আজ তোর এই দুঃসময় দেখতে হতো না। একে একে বেশ কয়েকবার তুই আমাকে আঘাত করেছিস, আজ সেসব তোকে ফিরিয়ে দেওয়ার পালা। আমার বাবা মারা গিয়েছে, কিন্তু তোরা কেউ সাহায্য করিসনি। তোরা যদি আমার বাবাকে সাহায্য করতি তাহলে আজও আমার বাবা জীবিত থাকতো। বাবার দুঃসময় আসায় তোরা সব কয়টা সাইড কেটে পড়েছিস। তার উপরে টাকার কারণে আমায় তুই অপমান করেছিস। কি যেন বলছিলি তখন? আমি তোর যোগ্য না। আমার মতন অনেক মেয়ে দৈনিক তোর পিছনে ঘুরে। আজ দেখ তো কে কার যোগ্য না। তুই আমাকে গত 5 বছর আগে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলেছিস। আজ দেখ আমার আশেপাশে আসারও যোগ্যতা তোর নেই, তার উপরে আবার আমাকে পার্টিতে অপমান করো। হ্যাঁ, দেখ এখন কেমন লাগে। সেদিন যখন সোহান অফিসে এসেছিল তার একদিন পর আমি সোহানের সাথে মিলে সব প্ল্যান করি। তোকে সোহান রাস্তার মাঝে আটকেছে, এটাও আমাদের একটা প্ল্যানের অংশ ছিল। আমাদের ইচ্ছে ছিল তোকে কষিয়ে একটা মার দেওয়া, কিন্তু তুই সেদিন বেঁচে গিয়েছিস পিস্তলের কারণে। আর আমাদের প্ল্যান বৃথা যায়। তারপর আবার নতুন করে প্ল্যান সাজাই আজকের জন্য। এত টাকা পয়সা নষ্ট করেছি শুধু তোকে অপমান অপদস্থ করার জন্য। তুই আমাকে ভরা মজলিসের সামনে অপমান করছিলি, তাই আমিও ঠিক করেছি তোকে একটা আয়োজন করে সেখানে ইচ্ছে মতো অপমান করব, যেটা তোকে আজ করলাম। আকাশের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে তনুর কথায়। যাকে সে সবটুকু দিয়ে ভালোবেসেছে সেই তনু তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসা নামক জঘন্য একটা নাটক করেছে।
দু গাল লাল হয়ে গিয়েছে আকাশের তনুর থাপ্পড়ের কারণে। ভীষণ কষ্ট হচ্ছে আকাশের, টলমল করে চোখের পানি পড়ছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে আকাশের ভিতরে তা কারোর পক্ষে অনুমান করা অসম্ভব। তনুর দিকে ফেল ফেল করে তাকিয়ে আকাশ ভাবে, আমি বরাবরের মতোই হতভাগা। আমি আমার দুঃখগুলো একটা গ্লাসে রাখি, গ্লাস গলে যায়। একটা কাঠের পাত্রে রাখি, তাকে আগুন ঝরে যায়। একজন ঘৃণিত লোকের চুল্লিতে রাখি, তৎক্ষণাৎ সে মারা যায়। একটা উন্মুক্ত আগ্নেয়গিরির মুখের মধ্যে পুড়ে দেই, কিন্তু ওরা শূন্য পথে উত্তপ্ত লাভা হয়ে উড়ে যায়। আমার দুঃখগুলো কারোর সাথে ভাগাভাগি করার চেষ্টা করি, সে আমার মজা উড়িয়ে চলে যায়। আমি আমার দুঃখ আফসোস করছে আকাশ। তনুর বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না আকাশের চোখের পানি দেখে, উল্টো আরো প্রতিহিংসা দেখিয়ে বলে, আরে বাহ, তোর তো দেখি বেশ লজ্জা, অল্পতেই তোর চোখের পানি বেরিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তোর মধ্যে লজ্জা শরম বলতে কিছুই নেই, কিন্তু এখন দেখি তোর চোখ দিয়ে পানিও পড়ছে। তার মানে একটু হলেও তোর ভিতরে লজ্জা আছে। তবে তোর লজ্জা থাকা আর না থাকা দিয়ে আমার কোনো লাভ নেই। আর তোর চোখের পানি দেখে আমার মন একদমই গলবে না। তাই তোর জন্য ভালোভাবে বৃথা চোখের পানিগুলো নষ্ট করিস না, কারণ এখন মাত্র একটা ধাপ গিয়েছি, আরেকটা ধাপ এখনো বাকি। সেজন্য চোখের পানি জমা রাখ, একটু পর কাজে আসবে। আকাশ তনুর কথা শুনে বুঝে উঠতে পারছে না তনু কিসের ধাপের কথা বলছে। ইতিমধ্যেই তনু আকাশকে সজোর এক ধাক্কা দিয়ে উল্টো মাটিতে ফেলে দেয়। তারপর সে সরে যায়। সোহান এগিয়ে আসে আকাশের কাছে। আকাশ নিজেকে সামলে মাটি থেকে ওঠার আগেই আকাশের কলার চেপে ধরে সোহান। আকাশ পুরোপুরি নিশ্চুপ। সোহান আকাশের কানের দিকে নিজের মুখ কিছুটা এগিয়ে তনুর ন্যায় দুজন ব্যতীত কেউ শুনতে পায় না মতন করে বলে, খুব দেমাগ বেড়েছিল তোর, তাই না? খুব অহংকার হচ্ছিল তোর তনুকে পেয়ে। দেখ, তনু এখন আমার। আগামীকাল আমরা দুজনে বিয়ে করে সংসার শুরু করব। আগামীকাল সারা জীবনের জন্য তনু আমার হয়ে যাবে। আগামীকাল থেকে তোর তনুর শরীরে আমি স্পর্শ করব। ওর উপরে আগামীকাল থেকে একান্তই শুধু আমার অধিকার হবে, আমার। আকাশ সোহানের কথা শুনে সোহানের দিকে কিছুটা আক্রোশ নিয়ে তাকায়। সোহান আকাশের তাকানো দেখে আকাশকে বলে, সেদিন পিস্তল নিয়ে বহু বাহাদুরি দেখিয়েছিস, কিন্তু আজ তোর বাহাদুরি আমি ছুটিয়ে দেব। সোহান আকাশের উপরে বসে হিংস্রভাবে আকাশকে মারতে আরম্ভ করে, কিন্তু আকাশ একটুও শব্দ করে না, চুপচাপ পরে পরে মার খাচ্ছে। অফিসের সবাই দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে। কেউ আকাশকে বাঁচাতে আসছে না, কারণ সবার নজরে আকাশ ঘৃণিত। সোহান আকাশকে মারতে মারতে আকাশের নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলে। নাক মুখ থেকে অনর্গল রক্ত পড়ছে আকাশের। কেউ কোনো মনুষ্যত্ব দেখাচ্ছে না আকাশের জন্য। সোহানের ভিতরেও কোনো দয়া মায়া কাজ করছে না, সে প্রহার করেই চলেছে আকাশকে। এমন সময় অফিসের ম্যানেজার খালেক সাহেব দৌড়ে আসে আকাশকে বাঁচানোর জন্য। এত সময় বেচারা চাকরি হারানোর ভয়ে চুপচাপ করে থাকলেও এখন আর চুপচাপ করে থাকতে পারে না। সাহস করে আকাশকে বাঁচাতে চলে আসে, কারণ কেউ না জানলেও খালেক সাহেব জানে আকাশ নির্দোষ। কয়েকদিন আগে তনু নিজে তিনাকে বলেছে আকাশ তার হাজবেন্ড। কিন্তু যদি আকাশ সত্যিই তাকে ফন্দি করে বিয়ে করত, তাহলে তনু তিনাকে কখনোই ওইভাবে বলতো না। মানুষ আপন মানুষকে নিয়ে জোর গলায় বলে, কারোর প্রেসারে পড়ে তনুর মতন ওইরকম নিখুঁতভাবে বলা কারো পক্ষে সম্ভব না। খালেক সাহেব জোরপূর্বক সোহানকে আকাশের কাছ থেকে টেনে ছাড়িয়ে আকাশকে ধরে মাটি থেকে তোলে, কিন্তু সোহান আবারও তেড়ে যায় আকাশকে মারার জন্য। খালেক সাহেব আকাশকে ছেড়ে সোহানকে আটকানোর জন্য চেষ্টা করে। এই সুযোগে পিছন থেকে আকাশ সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহানকে কষে একটা লাগিয়ে দেয়, যার ফলে সোহান সাথে সাথে ঢুলে ধ্রাম করে মাটিতে পড়ে যায়। আকাশের এক ঘুষিতে সোহানের দুনিয়াদারি উলট পালট হয়ে গিয়েছে। নাক ফেটে অনবরত রক্ত পড়ছে। রক্তের কারণে চেহারার নকশা বদলে গিয়েছে সোহানের। সারা মুখ রক্তে লাল হয়ে গিয়েছে। মাটির মধ্যে শুয়ে নাক চেপে ধরে আছে সোহান। তনু সোহানের অবস্থা দেখে সোহানের কাছে দৌড়ে আসে। আকাশ সোহানের অবস্থা সত্যিই 12টা বাজিয়ে দিয়েছে। এত সময়ের প্রতিশোধ আকাশ একবারে উঠিয়ে নিয়েছে, হিসেব বরাবর। তবে আকাশের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তনুর আচরণে। রক্ত দুজনেরই শরীর থেকে পড়ছে, কিন্তু তনু তাকে নয়, সোহানকে সামলাচ্ছে। রক্তের সাথে চোখের জল ঝর্ণার পানি নিয়ে টলমল করে পড়ছে আকাশের চোখ থেকে।
হতবাগার মতন তাকিয়ে আছে তনুর দিকে আকাশ। আর তনু সোহানকে সামলে মাটি থেকে উঠে ধরে বসায়। আকাশের উপর প্রচন্ড রাগ হচ্ছে তনুর, ইচ্ছে করছে আকাশকে এখনই খুন করে ফেলতে। তবে এমনটা করা সম্ভব নয়, কারণ অনেক মানুষজনই রয়েছে উপস্থিত। তার উপরে একটা মানুষকে খুন করা 2-4টে কথা নয়। সোহানকে কোনো মতে সামলে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, আকাশ, এই মুহূর্তে তুই আমার অফিস থেকে বের হ, না হয় কিন্তু আমার হাতে তোর অঘটন ঘটবে। তোর কত বড় সাহস, তুই আমার সোহানের শরীরে আঘাত করিস? তুই তো এর জন্য কখনো ক্ষমা পাবি না আকাশ, একদম জানে মেরে ফেলবো তোকে। আমার সোহানের গায়ে হাত ওঠানো ফল তোকে অবশ্যই ভোগ করতে হবে। অবশ্য আমার সমস্ত প্রতিশোধ নেওয়ার শেষ তোর উপর। একটু আগে যেটা করলি সেটার কারণে আমি নয়, সোহান তোর উপরে নিজেই প্রতিশোধ নেবে। আর সেই সময় আমি সোহানকে সঙ্গ দিব। তুই নিজের জীবনে আরও একটা মুসিবত ডেকে এনেছিস সোহানের উপর হাত তুলে। আমার প্রতিশোধের পালা শেষ, কিন্তু সোহানের নতুন করে পালা শুরু হয়েছে। তুই পালাতে গিয়ে লুকিয়ে থাকলেও সোহান তোকে খুঁজে বের করবে। এবার আমার চোখের সামনে থেকে দূর হ। আগামীতে যেন আর কখনো তোর সাথে আমার দেখা না হয়, আর যদি হয়েও থাকে তাহলে যেন তোর লাশের সাথে আমার দেখা হয়। এখন বের হ তুই আমার অফিস থেকে। তোর মতো ছোট লোক আমার অফিসে থাকার কোনো যোগ্যতাই রাখে না। তনুর কথা শুনে আকাশের প্রচন্ড হাসি পায়। তনুর কথার কোনো প্রত্যুত্তর না করে সজোরে হাসতে হাসতে তনু অফিস থেকে বেরিয়ে চলে যায়। আপদ বিদায় হয়েছে অফিস থেকে। আকাশ চলে যাওয়ার পর তনু কয়েকজনের সাহায্য নিয়ে সোহানকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় সোহানের নাকের ভিতরে হালকা করে চোট লেগেছে, তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তনু শান্তিতে নিঃশ্বাস ফেলে ডক্টরের কথা শুনে ভিতরে ভিতরে বেশ আনন্দ লাগছে তনুর। একে তো সোহানের তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, দ্বিতীয়ত আকাশের উপর আজ সে সমস্ত কিছু প্রতিশোধ নিয়েছে। সোহানকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে তনু। আনন্দের কোনো সীমা নেই তনুর। এর আগে কখনো তার কোনো কিছু নিয়ে এতটা আনন্দ হয়নি। আজ যে আনন্দটা হচ্ছে আকাশের উপর প্ল্যান মোতাবেক সমস্ত প্রতিশোধ নিতে পেরে। খুশি মনে বাসায় এসে নিজের মাকে বলে, মা, আজ আমি বেশ খুশি। জানো, আজ আমি ওই আকাশের উপর সমস্ত প্রতিশোধ নিয়ে নিয়েছি। আমার বাবার প্রতিশোধ এবং আমাকে করা অপমানের শোধ আজ আমি আকাশের উপর তুলেছি। অফিসের সকল কর্মচারীর সামনে তাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছি, আর সেই সঙ্গে তাকে সোহানের হাতেও মার খাইয়েছি। আমার কি যে আনন্দ হচ্ছে মা, জানো, তা বলে বুঝাতে পারবো না। আমার এই জীবনের সবচাইতে বড় পূর্ণতা যেন আজ আমি পেয়েছি আকাশের উপর প্রতিশোধ নিতে পেরে। একেবারে নাক মুখ ফাটিয়ে দিয়েছে সোহান আকাশের। আমায় অপমান করার সমস্ত ফল আজ আকাশ পেয়েছে। কত বড় সাহস! সে আমাকে অপমান করেছে তাকে প্রেমের প্রপোজাল দেওয়ায়। আজ তার স্ট্যাটাস তাকে বুঝিয়ে দিয়েছি। রাস্তার টোকাই হয়ে আমার সাথে বাহাদুরি দেখায়। আজ একদম পরিপূর্ণ ক্ষোভ মিটিয়েছি আকাশের উপর। তনুর সমস্ত কথাবার্তা শুনে রাগে তনুর মায়ের চোখে পানি চলে আসে। মেয়ের কথাবার্তা শুনে নিজেকে দমানো মুশকিল হয়ে উঠেছে তনুর মায়ের। কোষে তনুর 2 গালে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় তনুর মা। তনু আশ্চর্য হয় তার মায়ের এমন আচরণে। গালে হাত দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, মা, তুমি আমাকে মারলে কেন? তোমার তো আমার খুশিতে খুশি হওয়া উচিত, কিন্তু সেই জায়গায় তুমি আমাকে থাপ্পড় মারলে। হ্যাঁ, মেরেছি, কারণ তুই যে বড় অন্যায়টা করেছিস আশিকের উপর, সেটা এর আগে দুনিয়ার বুকে কেউ কারোর সাথে করেনি। মা, আমি কিসে অন্যায় করেছি আকাশের উপর? অন্যায় তো সে আমার সাথে করেছে। তাকে প্রেমের প্রপোজাল দেওয়ায় আমাকে অপমান করেছে। আমার বাবার দুঃসময় তারা সাহায্য না করে আমার বাবাকে মরার জন্য ছেড়ে দিয়েছে। আজ তাদের কারণে আমার বাবা বেঁচে নেই। তার উপরে সে আমাকে পার্টিতে অপমান করেছে, আর তুমি বলছো আমি তার উপরে সমস্ত কিছু প্রতিশোধ নিয়ে অন্যায় করেছি? হ্যাঁ, তুই অন্যায় করেছিস, আর তো অন্যায়টা এতই বড় যার কারণে হয়তো সৃষ্টিকর্তার আসর কেঁপে উঠেছে। তনু, তুই একটা নির্দোষ ছেলের উপর প্রতিশোধ নিয়েছিস, যেটার কারণে তুই এই জীবনে হয়তো কোনোদিনও ক্ষমা পাবি না। মা, আকাশকে তোমার কোন দিক থেকে নির্দোষ মনে হচ্ছে? সে যে আমার সাথে এত কিছু করেছে, সেসব কি তোমার কিচ্ছু মনে নেই? না, মনে হচ্ছে না, কারণ তুই এখনো সত্যিটা জানিস না। কিসের সত্যি আমি জানি না মা? শুনতে চাস কোনো কি তুই জানিস না? শুনতে চাই। ঠিক আছে, বলছি। তবে আমি কখনো চাইনি তোকে এই সত্যিগুলো বলবো, কিন্তু শেষমেশ বাধ্য হয়েছি বলতে। শুরুতে তোর বাবার কথা দিয়ে শুরু করি।
তোর বাবা আর সেলিম সাহেব একসাথে বিজনেস করত, কিন্তু মাঝপথে তোর বাবা সেলিম সাহেব থেকে আলাদা হয়ে অন্য একটা কোম্পানির সাথে হাত মিলিয়ে অধিক অর্থের লোভে বিজনেস করে, আর সেটাই তোর বাবার কাল হয়। তোর বাবা সেলিম সাহেবরে রেখে যে কোম্পানির সাথে শেয়ারে বিজনেস করেছে সেই কোম্পানিতে ডুবেছে, তার সাথে তোর বাবাকেও ডুবিয়েছে। তোর বাবা সমস্ত টাকা পয়সা নিজের কারণে হারিয়েছে। সেলিম সাহেব অনেকবার তোর বাবাকে বুঝিয়েছিল এমনটা না করতে, কিন্তু তোর বাবা সেলিম সাহেব একটা কথাও শুনেননি, উল্টা আর ব্যাংক থেকে অনেক লোন নিয়েছে তোর বাবা নতুন করে বিজনেস করার জন্য। সেলিম সাহেব তোর বাবার কারণে প্রচন্ড কষ্ট পেয়েছেন, কিন্তু তারপরে তোর বাপের বিপদে সেলিম সাহেব এগিয়ে এসেছেন, কিন্তু তোর বাপের নিজের সাহায্য নেয়নি, কারণ এমনিতে সেলিম সাহেবের কথা না শোনা তোর বাবার প্রচন্ড লজ্জাবোধ কাজ করেছিল। তাই তোর বাবা সেলিম সাহেব থেকে সাহায্য নেননি। আর এই বিষয়টা থেকে তুই নিজেও বেখবর। অবশ্যই তোকে ইচ্ছে করে জানাননি, কারণ তোর বাবা অতিরিক্ত অর্থ লোভ করতে গিয়ে সব হারিয়েছিল। সেটা তুই জানতে ফেললে তোর নজরে তোর বাবা নিচে নেমে যাবে, তাই তোর বাবা সেটা তোকে জানাতে বারণ করেছে। এরপর তো তোর বাবা মারাই যায়, তখন তোর বাবা লোকের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকজন আমাদের বাড়িটা নিয়ে নেয়, কিন্তু তারপরে লোন পুরোপুরি পরিশোধ হয় না। তখন আকাশের বাবা নিজেই বাকি টাকা পরিশোধ করেছেন। এবার আসে আকাশের কথায়। তুই আকাশকে কখন থেকে ভালোবাসিস সেটা আমি জানি না, তবে তুই যখন ক্লাস 7-8 পড়িস তখন থেকে আকাশ তোকে পছন্দ করে। তোর আর সোহানের বিষয়টা সে সহ্য করতে না পারায় পার্টিতে তোকে অপমান করেছে, আর গত 5 বছর আগে সে তোকে যে অপমানটা করেছে সেটা ইচ্ছে করেই করেছে, কারণ যাতে করে আমাদের যে নাম ডাক খারাপ হয়েছে সেটা তুই আবার ফিরিয়ে আনতে পারিস। তখন সে তোর আচরণে সাড়া দিলে তুই আজ এখনো এই জায়গায় পৌঁছাতে পারতি না। তোকে অপমান করে সে তোর মধ্যে একটা জেদ ঢুকিয়ে দিয়েছে, যাতে করে তুই তোর বাবা চাইতেও অনেক বেশি নাম ডাক অর্জন করতে পারিস। আকাশ তোকে এবং আমাদের পরিবারকে অনেক বেশি ভালোবাসে, তো তাই আমাদের ভালোর জন্য সে এমন একটা করেছে। এমনকি তুই যে টাকা দিয়ে বিজনেস করিস সেটা আকাশেরই দেওয়া টাকা, কিন্তু আকাশ তোকে এসব বিষয় কখনো না বলতে বলেছে, কারণ সে চায় না তুই তার কাছে কখনো ছোট হয়ে থাকিস। এমনকি সে তোর বিপদ উপকার করেছে, সেই কারণে তুই তাকে ভালোবাসা। সে সব সময় চাইতো তোদের ভালোবাসাটা যেন পিওর হয়, কখনো যেন তোদের ভালোবাসার মধ্যে তার উপকার প্রসঙ্গটা না আসে। তার জন্য সে সব সময় ওসব কথা লুকিয়ে গিয়েছে, এমনকি আমাকেও বারণ করেছে কখনো তোকে এসব বিষয় না বলতে। তাই আমি তার দেওয়াটা তোকে দিয়ে বলেছিলাম এসব আমার নিজের গয়নার বিক্রির টাকা, এসব আমার নিজের জায়গার বিক্রির টাকা, কিন্তু সত্যিকার অর্থে টাকাটা আমার আশিক দিয়েছে তোকে দেওয়ার জন্য। আমার কোনো জায়গা জমিন ছিল না, কিন্তু তুই কি করলি? তার দেওয়ার টাকা রাজপ্রাসাদ বানিয়ে সে রাজপ্রাসাদে দাঁড়িয়ে তাকে অপমান করেছিস। হায় রে তনু, তোর কিছুই থাকবে না রে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমি তোর মা হয়ে বলছি, তুই কোনো কুল কিনারা খুঁজে পাবি না, সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তোর। অন্যায়ভাবে কখনো মানুষের উপর প্রতিশোধ নিলে সৃষ্টিকর্তা আর সহ কেঁপে উঠে। তার মনের আঘাতে তুই যে রাজপ্রাসাদ বানিয়েছিস সে রাজপ্রাসাদে একটা ইটের টুকরো খুঁজে পাবি না। আমার কথাটা মিলিয়ে নিস তুই। তনুর মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর তনু তার মায়ের মুখ থেকে সমস্ত সত্যি কথা শোনার পর যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। সারা শরীর থরথর করে কাঁপছে তনুর। মনের ভিতর বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কি করবে ভেবে পাচ্ছে না। নিজের মায়ের মুখ থেকে অপ্রিয় সত্যি কথাগুলো শোনার পর নিজের অনিচ্ছাতে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। কলিজাটা বেধড়কভাবে মোচড় দিচ্ছে তনুর, মনে হচ্ছে যেন কেউ নিজের হাতে ধরে কলিজাটাকে কসলাচ্ছে। ধাপাস করে মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে শুরু করে তনু। নিজের হাত দিয়ে সে সবকিছু শেষ করে ফেলেছে, কত বড় ভুল করেছে সেটা এখন উপলব্ধি করতে পারছে, কিন্তু এখন উপলব্ধি করে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। মেয়ের কান্নাতে মায়ের কলিজায় এক ফোঁটাও ফারাক পড়ছে না। যেখানে সন্তানের কান্নায় মায়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়, সেখানে তনুর কান্না তনুর মায়ের ভিতরে পৌঁছাচ্ছে না। এত বড় পাপ করেছে তনু। উল্টো আরো রাগান্বিত কণ্ঠে মেয়েকে বলে, এখন কাঁদছিস কেন? তোর তো আনন্দ থাকার কথা প্রতিশোধ নিতে পেরে। আমি বারবার বলেছিলাম এমনটা করিস না, যা হয়েছে গত 5 বছর আগে চলে গিয়েছে, কিন্তু না, আমার কথা অমান্য করে তুই ঠিক প্রতিশোধ নিয়েছিস। আসলে তোর মতন মেয়ে আমি গর্ব দৌড়ে নিজের গর্বকে কলঙ্কিত করেছি, এছাড়া আর কিছুই নয়। একদম কাঁদবি না।
কাঁদলে গলা টিপে মেরে ফেলবো আমি। মায়া, কান্না থামা। ওমা প্লিজ এইভাবে বলো না, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বুঝে। মা প্লিজ আমাকে একটাবার জন্য সুযোগ দাও। আমার কাছে সুযোগ চেয়ে কোনো লাভ নেই। সুযোগ যার কাছে চাইলে কাজ হবে, তার কাছে গিয়ে চা। তনু মাটি থেকে উঠে দাঁড়ায়। তার মা ঠিক কথাই বলেছে, ক্ষমা তার আকাশের কাছে চাওয়া উচিত। 1 সেকেন্ড আর দেরি না করে গাড়ি নিয়ে চলে যায় আকাশের বাসায়। কিন্তু আকাশের বাসায় গিয়ে জানতে পারে আকাশ বাসায় যায়নি। বাসায়ও না পেয়ে গাড়ি নিয়ে এদিক সেদিক পাগলের মতন খুঁজতে থাকে আকাশকে, কিন্তু কোথাও আকাশের দেখা মিলে না। অসংখ্যবার ফোন করে, কিন্তু ফোন প্রতিবারই বন্ধ আসে। তনু না খেয়ে না দেয় সেই বিকাল 4টা থেকে আকাশকে খুঁজে বেড়াচ্ছে। রাতের বাজে 11টা, এখনো আকাশের দেখা মিলেনি। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে আকাশের মায়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করে আকাশ বাড়ি গিয়েছে কিনা, কিন্তু আকাশের মা ভয়ার্ত কণ্ঠে জানায় আকাশ এখনো বাড়ি ফিরেনি। আকাশের মায়ের ও প্রচন্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে। এত রাত হয়ে গেছে কিন্তু এখনো আকাশ বাড়ি ফিরেনি। হতাশগ্রস্ত হয়ে ছেলের বাড়ি ফিরে আসার প্রত্যাশায় বসে আছে রহিমা বেগম। ওইদিকে তনুর ভিতরে প্রচন্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে। আবারও গাড়ি করে খুঁজতে শুরু করে আকাশকে। রাত বাজে 12টা, এখনো অবধি আকাশের খোঁজ মেলেনি। এত খোঁজার পরেও না পেয়ে হতাশ হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে তনু। শরীর প্রচন্ড ক্লান্ত, চোখের পানি গাল বেয়ে এখনো পড়ছে সেই বিকাল থেকে। বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে প্রবেশ করে। এমন সময় হুট করে তনু দেখে আকাশ তার রুমের ভিতর দাঁড়িয়ে আছে। তনু আকাশকে দেখতে পেয়ে কোনো কথাবার্তা ছাড়া এক দৌড়ে আকাশের কাছে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ কোনো কথাবার্তা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তনু উপলব্ধি করতে পারে আকাশের মনে প্রচন্ড অভিমান জমেছে। অভিমান ভাঙাতে আকাশের চোখে মুখে অসংখ্য চুমু এঁকে দেয় তনু, কিন্তু তাও আকাশ কোনো কথাবার্তা বলে না। তনু বুঝতে পারে আকাশের রাগ এভাবে কমবে না। আকাশের রাগ ভাঙাতে হলে অন্য কিছু করতে হবে। হাত চেপে ধরে আকাশকে নিয়ে সোজা ছাদে চলে যায়। এরপর ছাদের এক জায়গায় নিয়ে গিয়ে পাশাপাশি বসে এক একবার এক একটা করে আকাশের রাগ ভাঙানোর চেষ্টা করে। কখনো আকাশের গালে চুমু খাচ্ছে, কখনো আকাশকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। এভাবে 2 ঘন্টা কেটে যায়। অবশেষে 2 ঘন্টার প্রচেষ্টার পর আকাশের রাগ ভাঙে। তনুর কাছে পারস্য বিজয় করার মতন লেগেছে আকাশের রাগ ভাঙানোটা। তনুর পাগলামি দেখে মুচকি হেসে দেয় আকাশ। তনুর মুখে হাসি ফুটে ওঠে আকাশের রাগ ভাঙাতে পেরে। এমন সময় তনুর কাছে একটা ফোন আসে। কাঁধের মধ্যে ঝুলে থাকা ছোট সাইড ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে তনু। তখনই অপর পাশ থেকে কেউ একজন বলে, 2 ঘন্টা আগে রোড অ্যাক্সিডেন্টে একজন মারা গিয়েছেন, জিনার শরীর অ্যাক্সিডেন্টে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। তবে আমরা ওনাকে সার্চ করে শুরুতে ওনার একটি মানি ব্যাগ পেয়েছি, যেখানে স্বর্ণকারের দোকানের একটা রিসিট ছিল, এছাড়া আর কোনো আইডেন্টি ছিল না। তাই আমরা রিসিটের দেওয়া নাম্বারে ফোন করেছিলাম। উনি বলল ওনাকে চিনে না, তবে কয়েকদিন আগে উনি কানের 1 জোড়া দুল বন্ধক দিয়ে 1010 টাকা নিয়েছিল। এছাড়া ওনার বিষয়ে আর কিছুই জানে না। কিন্তু একটু আগে ঘটনাস্থলে আমরা একটা ফোন খুঁজে পেয়েছি, যেটা বন্ধ ছিল। তবে আমরা ফোন চালু করার পর দেখি আপনার নাম পার্টনার দিয়ে সেভ করা, এবং আপনার নাম্বার অনেকগুলো মিস কল। তাই আমরা আপনাকে ফোন করেছি। আপনি কি ওনার কিছু হন? তনু লোকটার কথা শুনে পাশে তাকাতেই দেখে আকাশ নেই। তনু বুঝে ফেলে এত সময় তার সাথে কেউ ছিল না। আকাশ 2 ঘন্টা আগেই রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, আর সে নিজে নিজেই এত সময় একা একা বকবক করছে। তনুর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সেই সঙ্গে তনু বিকট আওয়াজে এক চিৎকার মারে। মনে হচ্ছে কেউ যেন তনুর বুকে ছুরি ঢুকিয়ে দিয়ে তার কলিজারা জোরে জবরদস্তি বের করে নিচ্ছে। পাগলের মতন জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে, আর সেই সঙ্গে চিৎকার করে বলতে থাকে, আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি আমায় উচ্চ আসনে বসিয়েছো, আর আমি তোমায় মরণ উপহার দিয়েছি। আজ আমি জেনে গেছি তুমি সেদিন টাকাগুলো কোথা থেকে পেয়েছিলে। আমায় অনেক বড় সারপ্রাইজ দিয়েছিলে তুমি সেদিন।
আর পরিশেষে আমিও তোমায় সারপ্রাইজ দিলাম অপমান আর লাঞ্ছনা করে। আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার পা ধরে নিজের ভুলের জন্য ক্ষমা পেতে চাই। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। প্লিজ ফিরে এসো আকাশ। আকাশ, আমি অনেক বড় ভুল করেছি, আমায় মাফ করে দাও। আকাশ, আমাকে একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দাও প্লিজ। আমাকে মাফ করে দাও আকাশ প্লিজ। এভাবে আমায় কষ্ট দিয়ে চলে যেও না। তনু চিৎকার করে কান্না করছে আর পাগলের মতন প্রলাপ করছে। তনু হয়তো ভুলে গেছে যে একবার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেয় সে আর কখনোই ফিরে আসে না। সঠিক বেলা ফুরিয়ে গেছে, অবেলায় 1000 বার চাইলেও সেটা আর কাজে দিবে না। আর একটা প্রবাদ আছে, সবকিছুর সাথে আপোষ চললেও নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ চলে না। কিন্তু তনু আকাশে সেই আত্মসম্মানটাকে সকলের সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেজন্য আকাশ অভিমান করে মৃত্যুর সাথে আপোষ করেছে। আর কখনো ফিরবে না, হারিয়ে গেছে সে। আর অবেলায় মাথা ঠেকিয়ে কাঁদছে তনু। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটা একটু শিক্ষণীয়, তাই গল্পটা একটু ব্যতিক্রম হয়েছে। কেমন হয়েছে অবশ্যই সেটা জানাবেন। আর হ্যাঁ, এই গল্পের চ্যাপ্টার 2 নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে ভাবছি, তখন একজন হঠাৎ করে বলে উঠল, মামা ভাড়াটা দেন। তার কথায় আমার ঘোর কাটল। মানুষটি হলো বাসের হেল্পার, ভাড়া নিতে আসছে। তার কথায় মানিব্যাগটা বের করলাম। মামা ভাড়া কত? 180 টাকা মামা। আমি তার কথা শুনে মানিব্যাগটা খুলে টাকা খুঁজতে লাগলাম। অনেক কষ্ট করে 122 টাকা বের করলাম। হেল্পার মামা এখনও আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার ঘটনাগুলো দেখছে। আমি কি বলবো তাকে ভেবে পাচ্ছিলাম না। তখন হেল্পার মামা বলে উঠল, মামা কোথায় যাবেন আপনি? ঢাকায় যাব মামা। আমার কাছে ঢাকা যাওয়ার ভাড়া নেই, সামনে নামাই দিয়েন। আরে মামা নামবেন কেন? টাকা নাই তো কি হয়েছে, আমি তো আছি, আপনার ভাড়া টাকা দেয়া লাগবে না। তার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। চোখে এমনি জল এসে গেছে। এই সাধারণ মামা বুঝিয়ে দিল মনুষ্যত্ব টাকা দিয়ে কেনা যায় না। কত ধনী মানুষ দেখলাম অনেক টাকা থাকা সত্ত্বেও গরিবের উপর জুলুম করে, কিন্তু মামাটা সত্যি আলাদা। কি হলো মামা, কথা বলছেন না কেন? আমি তাকে কিছু না বলে জড়িয়ে ধরলাম। আপনি আমার অনেক উপকার করলেন মামা। জীবনে অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছে, কিন্তু আজ আমার কাছে টাকা নেই। অনেকের কাছে চাইছিলামও, কিন্তু সবাই শুধু অজুহাত দেয়। মানুষ এরকমই মামা, সুসময়ে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুসময়ে একজনকেও পাওয়া যায় না। ঠিক বলেছেন মামা। আচ্ছা মামা আপনি বসে থাকেন, আমার আবার অন্য ভাড়া তুলতে হবে। আর শুনেন, আজ ভাড়া নিলাম না বলে কিন্তু পরে দেখা হলে অবশ্যই নিব। মামা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মামা, জীবনের স্বপ্ন পূরণ করো মামা। মামার কথাটা শুনে মনটা কেমন জানি করে উঠল। এর আগেও একবার ঢাকায় গিয়েছিলাম, তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হব, কিন্তু স্বপ্নটা প্রকৃতির লীলা খেলায় ভেঙে গেছে। 4 বছর পর আবার ঢাকায় যাচ্ছি, তবে আজ আমার মনে কোনো স্বপ্ন নেই, শুধু বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা। হয়তো আর ঢাকা কখনো আসতাম না, কিন্তু পরিবারের বিষয়টার জন্য আবার আসতে হলো। পরিবারের বড় ছেলের বোঝাটাই বেশি, হোক সেটা ছোট কিংবা বড়, দায়িত্ব তাকে নিতেই হবে, এটা নিয়ম। তাই আমার বেলাও বিপরীত কিছু হয়নি। যখন আমার মনে অনেক স্বপ্ন উড়ে বেড়াচ্ছিল, তখন হঠাৎ এক অজানা ঝড়ে স্বপ্নগুলো সব ভেঙে গেল। অনেক কথা বললাম, এখন যেতে যেতে আমার পরিচয়টা দিয়েই দিই। আমি রাশেদ, মা বাবার বড় সন্তান। আর একটা ছোট ভাই আছে। বাবা 4 বছর হলো মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এখন বাড়িতে মা আর ছোট ভাই থাকে, তাদের জন্যই আবার ঢাকা যেতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর বিকেলের দিকে ঢাকায় পৌঁছে গেলাম। সবাই নেমে যাচ্ছিল, কারণ তাদের একটা গন্তব্যস্থল আছে, কিন্তু আমার নামতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কারণ আমার থাকার মতো কোনো গন্তব্যস্থলই নেই। কোথায় খাবো, কি খাবো, এখনও সেভাবে ভেবে উঠিনি। একটু পর হেল্পার মামা আবার আসলো। কি হলো মামা, নামবেন না? বাস তো ঢাকায় চলে এসেছে।
মামা নামবো। তারপর বাস থেকে নেমে এলাম। আসলে মামাটা অনেক উপকার করেছে, তাই আর কিছু বললাম না। নামার পর হাঁটতে লাগলাম। যে হাঁটার কোনো গন্তব্যস্থল নেই, সব রাস্তায় আমার চেনা, তাই তেমন কোনো বেগ পেতে হলো না। প্রথমে সেই বন্ধুদের কাছে গেলাম যারা আমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না। সেখানে গিয়ে দেখলাম সবাই যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। আমাকে তো প্রথমে চিনতেই পারছিল না, তারপর আমি পরিচয় দেওয়াতে চিনল। এদের আচরণ দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। হায় রে মানুষ, আগে আমাকে না দেখে থাকতে পারতো না। আসলে ভুল ছিল, তখন আমার কাছে অনেক টাকা ছিল। ওদের কথাগুলো শুনতে খুব খারাপ লাগছিল, তাই সোজা বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর সিদ্ধান্ত নিলাম আর কোনো বন্ধুর বান্ধবের কাছে যাব না, কাজ খোঁজা শুরু করে দেব। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই রাস্তার ধারে গেলাম। দেখলাম অনেক মানুষ শুয়ে আছে, হয়তো তারাও আমার মতো নিরুপায়। সত্যি বাস্তবতা অনেক কঠিন, এখানে আবেগের কোনো স্থান নেই। আমিও তাদের সাথে শুয়ে পড়লাম। খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু খেলাম না, কারণ হাতে যে টাকা ছিল তা দিয়ে কাল চলতে হবে। না জানি সামনে আরও কত এভাবে থাকতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে অবাক হয়ে গেলাম। রাস্তায় রাতের মতো আর কোনো মানুষ শুয়ে নেই। সকাল খুব একটা বেশি হয়নি, হয়তো সবাই পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করছে। ওদের কাহিনী দেখে সত্যি খুব ভালো লাগছিল। ওদের মধ্যে হয়তো বড়লোকদের মতো এত টাকার নেশা নেই, শুধু দুবেলা খেতে পারলেই মনে হয় খুব খুশি ওরা। খুব ক্ষুধা লেগেছিল, তাই রাস্তার পাশে পাউরুটি আর কলা খেলাম। তারপর চাকরি খুঁজতে বের হলাম। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সবারই এক কথা, চাকরি নেই। তাছাড়া গ্রাজুয়েশনও কমপ্লিট করিনি, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকেও সেই রাস্তায় রাত কাটাতে হবে। শহরে এসে কাজে চাপে বাড়ির কথা ভুলেই গিয়েছিলাম। বাড়িতে যে আমার জন্য একজন অধীর অপেক্ষা করতেছে সে কথা খেয়ালই ছিল না। একটু পর মাকে ফোন দিলাম। কিরে বাবা, সেই সকালে গেছিস, এখন পর্যন্ত একবারও তো ফোন দিস নাই। কত টেনশনে ছিলাম জানিস? আসলে একটু কাজের চাপে ছিলাম মা, নতুন নতুন আসছি তো, তাই একটু। তোমরা কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করছিস বাবা? মা, এইমাত্র করলাম। তোমরা খেয়েছো? আমরা খেয়েছি। সাবধানে থাকিস বাবা। তোমরা সাবধানে থেকো, আর আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এখানে ভালোই আছি। মাকে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও বললাম, না হলে অনেক চিন্তা করতো। এভাবে আরও 4 দিন কেটে গেল, কিন্তু এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারিনি। আজকে শরীরটা অনেক দুর্বল লাগছিল। 5 দিন হলো ভালোভাবে পেট পুরো খেতে পারিনি। হাতে যে টাকা ছিল সেটা অনেক আগেই ফুরিয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, চোখটা কেমন বুঝে যাচ্ছিল। তারপর আর কোনো খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি এখানে কিভাবে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে একজন নার্স বলে উঠল, আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন, একজন স্যার আপনাকে এখানে নিয়ে এসেছে। কোন স্যার আমাকে নিয়ে এসেছে? তিনি কি এখনো এখানে আছে? আছে, আপনি থাকুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। তারপর একজন ভদ্রলোক আমার দিকে আসলো। আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? ভালো আছি। আমি এখানে কেন, কিভাবে আসলাম? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলা, তখন আমি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে হাসপাতালে নিয়ে আসলাম। ওহ, ধন্যবাদ আঙ্কেল, অনেক উপকার করলেন। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানুষের দায়িত্ব। মানুষে যদি মানুষকে সাহায্য না করে তাহলে আর কিসের মানুষ? আঙ্কেলের কথা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। সবাই কি তা বোঝে আঙ্কেল? আচ্ছা বাদ দাও, তোমার বাসা কোথায়? আঙ্কেলের কথা শুনে চুপ হয়ে গেলাম। কি বলবো, আমার কোনো থাকার জায়গা নেই। বলে দেখি, ওনাকে দেখে তো বড়লোকই মনে হচ্ছে, যদি কোনো উপকার করতে পারে। এসব ভাবতেছিলাম, হঠাৎ আঙ্কেল আবার বলল, কি হলো, চুপ করে গেলে কেন? আরে কি ভাবতেছো এত? আসলে আঙ্কেল, আমার থাকার কোনো জায়গাই নেই। আজ 7 দিন হলো ঢাকায় এসেছি চাকরির খোঁজে, কিন্তু অনেক খোঁজ করে কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না। আমার কথা শুনে আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন,
কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? অনার্স সেকেন্ড ইয়ারে। পারিবারিক সমস্যার কারণে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। ও আচ্ছা, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব, তুমি আগে সুস্থ হয়ে নাও। আঙ্কেলের কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। সত্যি বলছেন? হ্যাঁ, আমার একটা নিজেরই কোম্পানি আছে, ওখানে তোমাকে জব দিব আর তোমার থাকার ব্যবস্থাও করব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনি সত্যিই মহান। আপনাদের মতো মানুষ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। আরে বাবা, এত বেশি বলে না, যতটা বলেছো ততটা ভালো আমি না। আপনি সত্যিই ভালো। কেউ ভালো না হলে একজন অচেনা মানুষের জন্য এত কিছু করে না। আচ্ছা বাদ দাও, তুমি কি প্রাইভেট পড়াতে পারো? পারি, একটু একটু। কিন্তু কেন আঙ্কেল? আমার একটা ছোট্ট মেয়ে আছে, এবার 9-এ পড়ছে, ওকে তোমার পড়াতে হবে। পারবে তো পড়াতে? কেন পারবো না? আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আমি আপনার জন্য এই সামান্য আবদারটুকু রাখতে পারবো না? তোমার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা চলো আমার বাড়িতে, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আসলে বাবা, আমার কোনো ছেলে নেই, শুধু 2টা মেয়ে আছে। বড় মেয়ে পড়াশোনার জন্য কানাডা থাকে, তারপর প্রায় শেষের দিকে। ওহ, ভালো তো। তারপর আমি আর আঙ্কেল তাদের বাড়িতে গেলাম। বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম। এত বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। আঙ্কেলের সাথে ভিতরে গেলাম। কিছুক্ষণ পর আঙ্কেল কাকে জানে ডাকতে লাগলো। আমি তাকিয়ে বাড়িটা দেখছিলাম। বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো। মনে মনে ভাবলাম, খোদাতালার খেলা বোঝা বড়ই কঠিন। কিছু মানুষের টাকার অভাব নেই, আর কিছু মানুষ ভালো মতো খাওয়ার টাকাও পায় না। তারপর একজন ভদ্রমহিলা আসলেন, বয়স্ক মনে হলো। কি হলো, এত ডাকছো কেন? কোথায় থাকো? এতক্ষণ ধরে ডাকতেছিলাম, কোনো খোঁজ খবর নেই। তারপর মহিলাটি আমার দিকে তাকালো। আমিও একবার তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। এটাকে হঠাৎ কাকে ধরে নিয়ে এসেছে? আরে বলো না, ওকে হাসপাতালে পেয়েছি। আজ গাড়ি নিয়ে অফিসে যাওয়ার সময় দেখলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর হাসপাতালে নিয়ে গেছিলাম। ছেলেটার সাথে কথা বলে ভালোই লাগলো, তাই বাড়িতে নিয়ে এলাম। তারপর আন্টি আমার উদ্দেশ্যে বলল, তা বাবা, তোমার নাম কি? আমার নাম রাশেদ। খুব সুন্দর নাম। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আর ছোট্ট একটা ভাই আছে আন্টি। কেন, তোমার বাবা? বাবা মারা গেছে 4 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। সরি বাবা, বুঝতে পারিনি, হঠাৎ তোমাকে কষ্ট দিলাম। না, সরি বলার কি আছে আন্টি? যা সত্যি তাই তো বলছেন, মনে করে না দিলেও কি, এটা বলার বিষয়। বাবা, ঠিক বলেছ। বাবা সত্যিই মহান। আরে তোমরা কি শুরু করেছো? ছেলেটা হাসপাতাল থেকে আসলো আর তুমি তাকে তার বাবার কথা মনে করিয়ে দিচ্ছ। আচ্ছা বাবা, তুমি উপরে চলো, তোমার রুমটা দেখিয়ে দেই। তারপর আন্টির সাথে উপরে গেলাম। বাড়িতে অনেকগুলো ঘর আছে। আন্টি আমাকে উপরতলা একটা কোনো ঘরে নিয়ে গেল। ঘরটা দেখতে খুব সুন্দর ছিল, অনেকটা সাজানো গোছানো। বাবা, এটা হলো তোমার রুম, আজ থেকে তুমি এখানে থাকবে। ঠিক আছে আন্টি, আপনারা সত্যিই মহান। কাউকে না জেনে না চিনে তাকে থাকতে দিচ্ছেন। এখানে মহানের কিছু নেই বাবা, মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। আর তাছাড়া তোমাকে আমার খুব ভালো লেগেছে, আর খুব ভালো ছেলে মনে হয়েছে। দোয়া করবেন আন্টি, বিশ্বাসটুকু যেন রাখতে পারি। অবশ্যই। এখন ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করেছি। তারপর আন্টি চলে গেল। আমি খাটের উপরে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম গত 7টা দিনের কথাগুলো। কেমন ছিল আর কি হয়ে গেলাম। কত স্বপ্ন দেখতাম, একজন বড় ডাক্তার হব, মানুষকে সাহায্য করব, কিন্তু মধ্যবিত্তের আসলে স্বপ্ন মানায় না, সেটা এখন ভালোই বুঝতে পারছি। হঠাৎ আন্টি নিচ থেকে ডাকতে লাগলো খাওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিজে খেতে গেলাম। দেখলাম আঙ্কেল বসে আছে। একটু পর খাওয়া শুরু করলাম। তখন আঙ্কেল বলল, আচ্ছা রাশেদ, তুমি কবে থেকে কাজে জয়েন করতে চাচ্ছ? আপনি যেদিন থেকে বলবেন, আমার প্রবলেম নেই। আচ্ছা তাহলে তুমি কয়েকদিন পর থেকে কাজে যাবে, এই 2 দিন রেস্ট নাও। ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছিল, 7 দিন হলো ভালোভাবে ঘুমাতে পারিনি। হঠাৎ সেই রাস্তায় মানুষেরগুলোর কথা মনে পড়লো। আমি তো 7 দিন হলো ঘুমাতে পারি না, আর তারা তো সারা জীবনই ঘুমাতে পারে, এভাবে জীবনটা কাটিয়ে দেয়। সেদিন রাতে সিদ্ধান্ত নিলাম, জীবনে যদি বড় কিছু হতে পারি
এই রাস্তার মানুষগুলোর জন্য কিছু করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আন্টির ডাকে ঘুম ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। দেখলাম আন্টি রান্না করতেছে। আমাকে দেখে আন্টি বলল, রাশেদ ছাদে যাও, ওখানে ভালো লাগবে। আচ্ছা আন্টি। একটু পর ছাদে গেলাম। দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে হেসে হেসে। আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল, আপনি কে আর আমাদের সাথে কি করছেন? আমি রাশেদ, আপনাদের বাড়িতে। আর কিছু বলতে যাব তার আগেই মেয়েটা বলে উঠল, ও চিনেছি, আপনি তাহলে সেই ছেলে যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে। আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন। ঠিকই শুনেছ। কোন ক্লাসে পড়ো? আমি 9-এ পড়ি। আচ্ছা আপনি এখন যান, আমি একটু ব্যস্ত আছি। তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করে দিল। আমি কোনো উপায় না দেখে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম। 2 দিন হলো মার সাথে কথা হয়নি, অনেক চিন্তা করছে মনে হয়। তারপর মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, ছোট ভাইটার সাথেও কথা বললাম। কথা বলার পর মনটা ভালো লাগলো। কিছুক্ষণ পর আন্টি রাতের খাবারের জন্য ডাক দিল। ফ্রেশ হয়ে খেতে গেলাম। দেখলাম আঙ্কেল ও তার মেয়েটাও বসে আছে। খাওয়া শুরু করলাম। তখন আঙ্কেল বলল, গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের নতুন চ্যানেলে ছদ্মবেশী ড্রাইভারের ফুল পার্ট আপলোড করা হয়েছে। যারা এখনও ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। রাশেদ ছাদে যাও, ওখানে ভালো লাগবে। আচ্ছা আন্টি। একটু পর ছাদে গেলাম। দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে হেসে হেসে। আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল, আপনি কে আর আমাদের সাথে কি করছেন? আমি রাশেদ, আপনাদের বাড়িতে। আর কিছু বলতে যাব তার আগেই মেয়েটা বলে উঠল, ও চিনেছি, আপনি তাহলে সেই ছেলে যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে। আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন। ঠিকই শুনেছ। কোন ক্লাসে পড়ো? আমি 9-এ পড়ি। আচ্ছা আপনি এখন যান, আমি একটু ব্যস্ত আছি। তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করে দিল। আমি কোনো উপায় না দেখে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম। 2 দিন হলো মার সাথে কথা হয়নি, অনেক চিন্তা করছে মনে হয়। তারপর মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, ছোট ভাইটার সাথেও কথা বললাম। কথা বলার পর মনটা ভালো লাগলো। কিছুক্ষণ পর আন্টি রাতের খাবারের জন্য ডাক দিল। ফ্রেশ হয়ে খেতে গেলাম। দেখলাম আঙ্কেল ও তার মেয়েটাও বসে আছে। খাওয়া শুরু করলাম। তখন আঙ্কেল বলল, এইটা আমার মেয়ে নিশিতা, একেই তোমাকে পড়াতে বলছিলাম। আচ্ছা রাশেদ, তাহলে কাল সকাল থেকে পড়াবে আমার মেয়েকে, যদি তোমার কোনো সমস্যা না থাকে। না, আমার আবার কি সমস্যা থাকবে? তারপর নিশিতার উদ্দেশ্য করে বললাম, তুমি কি সায়েন্সে পড়ো? সায়েন্সে পড়ি। আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তারপর নামাজ পড়ে শুয়ে পড়লাম। সকালে ফজরের নামাজের আগে উঠলাম। কাউকে ডাকতে হয় না, আগে থেকে অভ্যাস হয়ে গেছে। গ্রামে থাকতে মা প্রতিদিনই ডাক দিত। সকালের মুক্ত হওয়ার গায়ে লাগাতে গেলাম। গুণীজনরা বলে সকালের সূর্য আলোর নাকি ওষুধের চেয়েও বেশি কার্যকর। তারপর আবার রুমে চলে আসলাম। একটু পর আন্টি চা নিয়ে আসলো। সকাল থেকে তো তুমি নিশিদাকে পড়াবে, তাই না? না, ও একটু জেদি। তোমাকে কিছু বললে যেন কিছু মনে করো না, আমাকে এসে বলো। আচ্ছা। চা খাওয়া শেষ করে নিশিতার রুমে গেলাম। দেখলাম মেয়েটা ফোনে কথা বলছে। আমাকে আসা দেখে ফোনটা রেখে দিল। স্যার আপনি এসেছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। কথা শুনে অবাক হয়ে গেলাম।
কি বজ্জাত মেয়ে রে বাবা। দেখলাম ফোনে কথা বলছিল, আর ও নাকি আমার জন্য অপেক্ষা করতেছে। মনে মনে বলছিলাম, কি হলো স্যার, কি ভাবছেন? আমি আপনাকে স্যার বলছি, এজন্য রাগ করছেন নাকি? আরে না, রাগ করবো কেন? আমি তো তোমার স্যারই। আপনি আমার কচুর স্যার। কি সুন্দর কথা বলছিলাম, আর এসে ডিস্টার্ব করে বলতেছে আমি তোমার স্যার। কি যেন বললে? ভালোভাবে শুনতে পাইনি আমি। আরে স্যার বাদ দেন, এখন পরিচয় হয়ে নেই আপনার সাথে। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? আরে কি বলছো এসব? আমি কিন্তু তোমার স্যার। তাই কি স্যার হলে কি বলা যাবে না? না, ওসব আমি করি না। কি বলেন স্যার, আপনি এত বড় হয়েও প্রেম করেন না? আমার তো 3টে হতে চললো। ওর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। কি বলছো 3টা হয়ে গেছে তোমার? তোমার বয়সে প্রেম কি জিনিস বুঝতামই না। এটা আপনাদের ব্যর্থতা স্যার। যুগের সাথেও তাল মিলাতে হবে, তাই না স্যার? ঠিক বলছো, চালিয়ে যাও। তারপর কিছুক্ষণ কথা বলে আমার রুমে চলে আসলাম। পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিল। কি মেয়ে ভাই, এর ক্লাস যে কেমনে নিব আল্লাহ পাকি ভালো জানে। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এই 3 মাসে আঙ্কেল আন্টিদের কাছে অনেক প্রিয় হয়ে গেছি। এখন সব কাজে আমার পরামর্শ চায়, এটাতে আমার খুব খারাপ লাগে। নিশিতার সাথে ভালো সম্পর্ক হয়েছে, বলতে গেলে আমিও তাদের পরিবারের একজন সদস্য। এখন কাল নাকি তাদের বড় মেয়ে আসবে, তাই আঙ্কেল আমাকে এয়ারপোর্টে যেতে বলছে। আঙ্কেলের নাকি একটা কাজ পড়ে গেছে, তাই যেতে পারবে না। তাই সকাল সকাল আমি আর নিশিতা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু এখনো ম্যাডামের আসার নাম নেই। খুব বিরক্ত লাগছিল। আর কতক্ষণ এভাবে বসে থাকবো? নিশিতা, কখন আসবে তোমার বোন? আসবে ভাইয়া, একটু ওয়েট করেন। নিশিতার সাথে এখন ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তাই এখন আমাকে ভাইয়া বলেই ডাকে। আচ্ছা দেখি আর কিছুক্ষণ। এভাবে আরো 10 মিনিট অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে সেই অপেক্ষার অবসান ঘটল। মানে যার জন্য অপেক্ষা করছিলাম সে আসতেছে। একটু পর আমাদের কাছে আসলো। চোখে সানগ্লাস পরা ছিল, দেখতে ভালোই সুন্দর লাগছিল। নিশিতা ওর আপুকে দেখে এগিয়ে গেল, পেছনে আমিও গেলাম। তারপর 2 বোন মিলে অনেকক্ষণ কথা বলল। আজ 5 বছর পরে দেশে এসেছে, কতই না ভালোবাসা জমে আছে বোনের প্রতি। আমি অন্যদিক হয়ে অন্য মানুষের ব্যস্ততা দেখছিলাম। সবাই নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর নিশিতা আমাকে ডাক দিল। ভাইয়া এদিকে আসেন, ওখানে কি করেন? তারপর ওদের কাছে গেলাম। না, এমনি দাঁড়িয়েছিলাম, তোমরা কথা বলছিলে দেখে। আচ্ছা, আমার আপুর সাথে পরিচয় করে দেই আপনাকে। দেখলাম ম্যাডাম কার সাথে যেন কথা বলছিল। নিশিতা ডাক দেওয়ায় ফোনটা কেটে আমার কাছে আসলো। তখন আমি বললাম, হ্যাঁ আমি রাশেদ। আর কিছু বলতে যাব, তার আগেই মুখ থেকে কথা বের হচ্ছে না। হবেই বা কি করে? এটা তো অনিতা, মানে আমার এক্স গার্লফ্রেন্ড। দেখলাম অনিতাও আমাকে দেখে কেমন যেন চমকে গেছে। হয়তো সেও ভাবেনি এমনটা হবে। তারপর নিজেকে কন্ট্রোল করে ফেললাম, না হলে নিশিতা বুঝে যাবে। আবার বললাম, আমি রাশেদ। খুব ভয়ে ছিলাম কি জানি কি বলে ফেলে। নিশিতাও আছে, কিন্তু কিছু বলল না। আমি অনিতা, আপনাকে তো চিনলাম না। আসলে আমি আপনাদের বাড়ির সবকিছু বলার আগেই অনিতা বলে উঠল, কি হলো, তোতলাচ্ছেন কেন? তখন নিশিতা বলে উঠল, আরে আপু, রাশেদ ভাই আমাদের টিচার, আমাদের বাড়িতে থেকে পড়ায় আমাকে, খুব ভালো। তারপর কিছুক্ষণ অনিতা আমার দিকে কেমন জানি করে তাকিয়েছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। তারপর আমি নিজেই বললাম, নিশিতা এখন যা যাক, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, তাছাড়া আমার একটা কাজও আছে। আমি মিথ্যা বললাম, না হলে সমস্যা হতে পারে। রাস্তায় আমি আর কোনো কথা বললাম না। ওরা দুজনে অনেক গল্পগুজব করলো, হাসাহাসি করলো। আমি শুধু দেখছিলাম। খুব ভালোবাসতাম ওকে, কিন্তু পরিস্থিতির কারণে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। হানিতাও আমাকে কয়েকবার দেখেছিল। তারপর বাড়িতে চলে আসলাম। হানিতাকে দেখে আঙ্কেল আন্টি অনেক খুশি হলো,
দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। কেমন আছিস মা? আসতে তো কোনো প্রবলেম হয়নি? ভালো আছি, কিন্তু তোমরা আমাকে আনতে গেলে না কেন? খুব রাগ হচ্ছিল কিন্তু। আমার একটা কাজ পড়ে গেছিল আর বাড়িতে কেউ ছিল না। তোর মাও যেতে পারেনি কেন? রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? রাশেদকে তো পাঠিয়েছিলাম। না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, পরে কথা হবে, খুব ক্লান্ত লাগছে। তারপর আমিও নিজের রুমে চলে আসলাম। কি করব ভেবে পাচ্ছি না। শেষে কিনা এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে থাকতে হচ্ছে। আনিতার যা ভাব দেখলাম, মনে হয় খুব রেগে আছে আমার উপর। রেগে থাকারই কথা, অনেক ভালোবাসতো মেয়েটা আমাকে। আমি ওকে ধোকা দিয়েছিলাম, কারণ আমার যে কোনো রাস্তা ছিল না। যাই হোক, অনিতাকে সব খুলে বলতে হবে। তারপর ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ে মনটা অনেক হালকা লাগছিল। একটু পর ছাদে গেলাম। এখন প্রায় প্রতিদিনই যাই আমি আর নিশিতা। কিন্তু আজ ছাদে গিয়ে দেখলাম অনিতা দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল। আমি তার দিকে এগিয়ে গেলাম। কেমন আছো অনি? আমি আদর করে অনিতাকে অনি বলে ডাকতাম। আমার কথা শুনে অনিতা কিছু বলল না, নিচে চলে গেল। অনেকবার ডাকলাম কিন্তু কিছুই শুনল না। খুব খারাপ লাগছে, তাই মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর নিশিতা আসলো। কি ব্যাপার ভাইয়া, একা একা দাঁড়িয়েছেন যে? এমনিতে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। কেন ভাইয়া, কি হয়েছে? প্রেমে টেমে পড়লেন নাকি আবার? আরে না, কি বলো এসব? সবসময় শুধু এসব বিষয় নিয়ে থাকবো কেন? তো কি করব ভাই, এইসবই তো চলতেছে এখন। সেটাই তো। আচ্ছা নিশিতা, তোমার আপুর কি বিয়ে হয়ে গেছে? না, কি বলেন এসব? কেবল পড়াশোনা শেষ করলো। তবে আপু বিদেশে এমনি যায়নি, আমরা জোর করে পাঠিয়ে দিয়েছিলাম। কেন, কি হয়েছিল? আরে বলেন না ভাই, আপু এক ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটা খারাপ ছিল, আপুকে ধোকা দিয়ে চলে গিয়েছিল। আপু তখন একবারে ভেঙে পড়েছিল, তাই আব্বু বাধ্য হয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছিল, যাতে এসব ভুলে থাকতে পারে। ওহ, কি বলছো? ছেলেটাকে চেনো তুমি? না ভাইয়া, তবে চিনলে ছোট হয়েও চড় মারতাম। মেয়েদের মন নিয়ে খেলা করে, সেই থেকে আমিও কাউকে ভালোবাসিনি, যদি আপন মতো হয়। আচ্ছা বাদ দাও, নিচে যাই চলো। তারপর আমি আর নিশিতা নিচে চলে আসলাম। রুমে গিয়ে নামাজ পড়লাম। আজ নিজেকে খুব অপরাধী লাগছিল, সত্যি অনেক খারাপ করেছিলাম অনিতার সাথে। তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম, খুব মাথা ব্যথা করছিল। কিছুক্ষণ পর নিশিতা ডাকতে এলো খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে গিয়ে দেখলাম অনিতাও বসে আছে। আমার দিকে একবার তাকালো, তারপর খাওয়া শুরু করলাম। আচ্ছা মা, পড়াশোনা তো শেষ করলি, এখন কি করতে চাও? কাল থেকে তোমার অফিসে জয়েন করব, আগে নিজের পায়ে দাঁড়াবো। নিজের পায়ে দাঁড়াবি সেটা ভালো কথা, কিন্তু মা তোর তো বয়স অনেক হলো, এখন একটু বিয়েটা করে নে। না বাবা, আগে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপরে বিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা তোর ইচ্ছা। কাল থেকে তাহলে আমার অফিসে জয়েন করিস। কাল থেকে জয়েন করব। আচ্ছা শোন, তোকে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি, ও হচ্ছে রাশেদ, আমাদের বাড়িতেই থাকে, খুব ভালো ছেলে। অফিসের প্রায় সব কাজই এখন ও করে, অনেক দায়িত্ববান। শুনেছি নিশিতার কাছে। আচ্ছা কাল থেকে তাহলে তুই আর রাশেদ একসাথে অফিসে যাস, আমার একটু আগে যেতে হবে, কাজ আছে তো তাই। ঠিক আছে আব্বু। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিভাবে অনিতার কাছে ক্ষমা চাওয়া যায় সেটাই ভাবছিলাম। হঠাৎ খেয়াল করলাম, আরে তার রুম তো আমার পাশেই, রুমে গিয়ে ক্ষমা চেয়ে আসি। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম অনিতার রুমে। দেখলাম ফোন টিপতেছে, আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো। অনিতা আমাকে দেখে এগিয়ে আসলো আর বলল, আপনি এখানে কেন? অনিতা, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ শোনো। কি শুনবো? তোমার মতো বেইমানের কাছ থেকে কি ক্ষতি করেছিলাম আমি, যার জন্য এত কষ্ট দিলে? আমি ইচ্ছা করে এসব করিনি অনিতা, তখন আমার কিছুই করার ছিল না। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আর শোন, নেক্সট টাইম যেন আমার ঘরে তোকে আসতে না দেখি। আমি আর কিছু বললাম না, কি বা বলবো, আমার কথা তো শুনতেই চাচ্ছে না। রুমে এসে শুয়ে পড়লাম, ভালো লাগছিল না। সকালে নিশিতার ডাকে ঘুম ভাঙে। এতক্ষণ কেউ ঘুমিয়ে থাকে নাকি ভাইয়া?
কখন থেকে ডাকছি, নিচে সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আসেন। নিশিতা কথাগুলো বলে গেল। গাড়িতে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। আন্টি বলল, এতক্ষণ কোনোদিন ঘুমাওনি, আজ যে কি হয়েছিল আল্লাহই ভালো জানে। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। সবাই দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। রাশেদ, কি হয়েছে? এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? এই এক স্বভাব, শাস্তি দিলে এক যুগ পার করে দিবে। একটু পর অনিতা আসলো। নীল রঙের একটা শাড়ি পরেছে, দেখতে পুরো পরীর মতো লাগছিল। মনে হচ্ছে আবারও এক্স গার্লফ্রেন্ডের উপরে কেরাস খেলাম। আমি তাকিয়েছিলাম, তখন অনিতা আমার কাছে চলে এসেছিল। তখন আমি নিজেকে সামলে নিলাম। অনিতা কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। অনিতা, তোমার মনে আছে আগের সেই দিনগুলোর কথা? কোন দিনগুলো? আমার তো মনে নেই। অনিতার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আর কিছু বললাম না। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসটা কাছেই ছিল। আমি আর অনিতা অফিসের ভেতরে গেলাম। আমাদেরকে দেখে রাফিন বলে, কিরে রাশেদ, বিয়ে করলি কবে? দাওয়া তো দিলি না। আরে কি বলছিস এসব? উনি হচ্ছে আমাদের। আর কিছু বলতে যাব তার আগে। তোকে আর বলতে হবে না, ভাবিটা দেখতে কিন্তু সেই মামা, মানিয়েছে খুব। আমরা আরিফিনের কথা শুনে অনিতার দিকে তাকালাম। দেখলাম রেগে লাল হয়ে যাচ্ছে। আরে শালা কি বলছিস এসব? উনি আমাদের বসের মেয়ে। কি বন্ধু, থাক, আমি গেলাম। আমি অনিতাকে কিছু বলতে যাব তার আগেই অনিতা হনহন করে চলে গেল তার বাবার রুমের দিকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আঙ্কেলকে সব বলে দেয় নাকি, দিলে তো আমি শেষ। তাই অনিতার পেছন পেছনে আমিও গেলাম। অনিতা আঙ্কেলের রুমে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিল। এসব কাদের কাজে রাখছো বাবা? কেন, কি হয়েছে? এত রেগে আছিস কেন? রাখবো না তো কি করব? কাউকে না চেনেই যা তা বলতে শুরু করে। আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলল, কে কি বলছে রাশেদ? হঠাৎ ওইভাবে খেপে গেল কেন? এটা ভুল বুঝাবুঝি হয়েছে আঙ্কেল। রাফিন ম্যাডামকে না চিনেই অনেক কিছু বলে ফেলেছে। অন্য কিছু মানে? আমি কি আপনার বউ হই নাকি? আরে ম্যাডাম, রাগ করছেন কেন? ও তো জানে না, জানলে কি এরকম করতো নাকি? রাশেদ তো ঠিকই বলেছে, ও কি জানলে এরকম করতো? তুই রাগিস না মা। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম হলে কিন্তু মাফ করব না। আমার দিক তাকিয়ে কথাগুলো বলছিল অনিতা। মনে হচ্ছে কাজটা আমিই করেছি। আচ্ছা, এসব এখন বাদ দে, চল আগে তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। তারপর আঙ্কেল অফিসের সবাইকে ডেকে অনিতার সাথে পরিচয় করিয়ে দিল। কাল থেকে অনিতা নাকি বসের চেয়ারে বসবে, আঙ্কেল আর আসবেন না। আমার তো আঙ্কেলের কথা শুনে ভয়টা আরো বেড়ে গেল। কি যে হবে অফিসে আল্লাহই ভালো জানে। অনিতাকে ভুলটা ভাঙাতেই হবে, তা না হলে আমাকে শেষ করে ফেলবে। এসব বলে আঙ্কেল চলে গেল। তখনই অনিতা সবাইকে বলল, এতদিন বাবা কি করেছে জানি না, তবে আমার নিয়মটা আলাদা। আমার কাছে নিয়মটাই বড় কিছু। কেউ যদি নিয়ম ভঙ্গ করে আমি কিন্তু তাকে ছেড়ে দিব না। সো সবাই বি কেয়ারফুল। অনিতার কথা শুনে সবার প্রায় গলা শুকিয়ে যাবার অবস্থা। আঙ্কেল এতটা কঠোর ছিল না, কিন্তু অনিতা হঠাৎ করে এমন কঠোর হবে আমি এটা ভাবতেও পারিনি। তখনই অনিতা আবার বলল, রাশেদ সাহেব, আপনি আগে অফিসে কি পদে ছিলেন জানি না, তবে আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি। অনিতার কথা শুনে সবাই আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, কারণ এর আগে আমি অফিসের ম্যানেজার ছিলাম। কাজটা ভালোই পারছিলাম, তাই আঙ্কেল খুশি হয়ে দায়িত্বটা দিয়েছিল। ম্যাডাম, আমি তো এর আগে অফিসের ম্যানেজার ছিলাম। তাতে কি? তাছাড়া আপনার ম্যানেজার হওয়ার কোনো যোগ্যতা নেই, তাই আপনি যেটা যোগ্য সেই পদই দিয়ে দিলাম আপনাকে। এটা কেমন কথা ম্যাডাম? যোগ্যতা না থাকলে কি স্যার এমনিতেই দিয়েছে? আমি তো আগেই বলেছি, এর আগে যা হয়েছে সব ভুলে যান। এখন আমি যা বলবো তাই হবে। আমি আর কিছু বললাম না। অনিতা সবাই আরো অনেকে কথাই বলল। এখন সবাই যে যার মতো নিজের কাজে যান। রাশেদ সাহেব, আপনি এখন আমার সাথে আসেন, এক জায়গায় যেতে হবে। কোথায় ম্যাডাম? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? ভুলে যাবেন না আমি আপনার বস। প্রচুর বস তুমি। 5 বছর আগে আমার কথা ছাড়া উঠতে বসতে না, এখন আসছে বস হইতে। মনে মনে কথাগুলো বললাম।
কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসেন আমার সাথে। বাইরে গিয়ে দেখলাম অনিতা ড্রাইভারের সাথে কি যেন কথা বলছিল। একটু পর ড্রাইভার চলে গেল। আমি কিছুই বুঝলাম না। কি ব্যাপার ম্যাডাম, ড্রাইভার চলে গেল কেন? আজ থেকে গাড়ি তুমি চালাবে, তাই ড্রাইভারকে চলে যেতে বললাম। কি আমি কি ড্রাইভার নাকি যে গাড়ি চালাবো? আগে ছিলে না, কিন্তু এখন থেকে ড্রাইভার তুমি। সো কথা না বলে গাড়ি চালাও। আমি আর কিছু বললাম না। অনিতা এত খারাপ ব্যবহার করছে কেন কিছুই বুঝতেছি না। গাড়ি চালানো শুরু করলাম। আমার সাথে কি এরকম করা ঠিক হচ্ছে? কি রকম স্যার? আমি তো কিছুই করিনি। অনিতা প্লিজ এরকম করো না, বোঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, বুঝতে হবে এখন তোমাকে। আমাকে যে কষ্টগুলো দিয়েছো, এখন হাড়ে হাড়ে শোধ তুলবো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমার যেটা ইচ্ছা সেটাই করো। এই তো গুড বয়। অনিতা একটা হাসি দিয়ে বলল। কিছুক্ষণ পর অনিতা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বলল। এখানে কি করবে? সেটা তোমাকে বলতে আমি রাজি নই। এখন চলো ভেতরে। আমি কেন যাব? আমি বলছি তাই যাবে। ভুলে যেও না আমি তোমার। আর বলতে হবে না, বুঝে গেছি। এখন চলেন। তারপর রেস্টুরেন্টের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে অনিতা যা করলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ে মাটি সরে যেতে লাগছিল। আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না। আমাদের নতুন চ্যানেলে ছদ্মবেশী ড্রাইভারের ফুল পার্ট আপলোড করা হয়েছে। যারা এখনও ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। কিছুক্ষণ পর অনিতা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বলল। এখানে কি করবে? সেটা তোমাকে বলতে আমি রাজি নই। এখন চলো ভেতরে। আমি কেন যাব? আমি বলছি তাই যাবে। ভুলে যেও না আমি তোমার। আর বলতে হবে না, বুঝে গেছি। এখন চলেন। তারপর রেস্টুরেন্টের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে অনিতা যা করলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগছিল। দেখলাম অনিতা এক বিদেশি দালালে জড়াই ধরছে। এটা দেখে খুব রাগ হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো অনিতা এখনো আমাকে ভালোবাসে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। অনিতা আর ওই ছেলেকে কিছুক্ষণ কথা বলল। তারপর অনিতা আমাকে ডাক দিল। ওদের কাছে গেলাম। রাশেদ, ও হচ্ছে পিটার। আমি যখন আমেরিকা থাকতাম তখন ওর সাথে পরিচয় হয়েছিল। ছেলেটা খুব ভালো। ওহ, তা আমাকে কি করতে হবে? তেমন কিছুই না, আমি পিটারকে খুব ভালোবাসি। তুমি বাবা মাকে একটু বোঝাবে, পারবে না? কি? আমি পারবো না ওসব। তাছাড়া তুমি বিদেশির বাচ্চাকে বিয়ে করবে কেন? আমি তো আছি। কি? তোমাকে হাসালে আমায়। একবার বিশ্বাস করে বিদেশ যেতে হয়েছে, আবার যদি বিশ্বাস করি তাহলে তো উপরে যেতে হবে। এমন করো না প্লিজ। আমি তখন সত্যি নিরুপায় ছিলাম। আরে বাদ দাও ওসব কথা। তুমি পারবে নাকি তা বলো। আমি পারবো না ওসব। তুমি আমার অফিসের বস, বাড়ির কিন্তু না। সো আমাকে জোর করতে পারবে না। ঠিক আছে, না বললে বলো না। তবে বিয়ের দায়িত্বটা তোমাকেই নিতে হবে কিন্তু। সেটা পরে দেখা যাবে, আগে বিয়েটাই হোক। আচ্ছা, তুমি পিটারের সাথে কিছুক্ষণ কথা বলো, আমি একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে, যাও। আমি দেখতেছি তোমার পিটার কেমন ছেলে। তারপর আমি পিটারের কাছে গেলাম। হাই পিটার। হ্যালো, হাউ আর ইউ? ভালোর মায়েরে বাপ। তুই বলে অনিতাকে বিয়ে করবি? হাই ম্যান, হোয়াট আর ইউ টকিং নাও? আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট। ওহ, আমি তো ভুলেই গেছিলাম। তুই আবার বাংলা পারিস না। তখন অনিতা চলে আসলো।
রাশেদ, কেমন লাগছে পিটারকে? সেই ভালো। এসব হাবলুরে যে কই পাও? কি বললা তুমি? তোমার চেয়ে ভালো আছে পিটার। আমার বিশ্বাস ও আমাকে কখনো ধোকা দিবে। অনিতা তার কথা শুনে আর কিছু বললাম না। কিছুক্ষণ পর আবার অফিসে চলে আসলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না, অফিসে গিয়ে কাজ করতেছিলাম। এমন সময় রাফিন আসলো। কি বন্ধু, কেমন কাজ হচ্ছে? নতুন ম্যাডাম বলে খুব কড়া। শোনার পর বলল, খুব খারাপ হয়েছে রে মামা তোর সাথে। তোর তো কোনো দোষ নাই এখানে। সেটাই তো রে, কিন্তু অনিতা সেটা তো বুঝতেছে না। ও ভুল বুঝলো তোকে, আর ভুলটা বোঝাটাই স্বাভাবিক। এতে ম্যাডামের কোনো দোষ নাই। আর কি বলছিস এসব? আমারও দোষ নাই, অনিতারও দোষ নাই, তাহলে দোষ কার? তোদের ভাগ্যের মামা। রে বন্ধু, আচ্ছা বাদ দে এসব। তারপর কাজ করতে লাগলাম। 2-3 দিন হলো কাজ করতে পারছি না, অনেক কাজ জমা হয়ে গেছে। কিছুক্ষণ পর রফিক মামা এসে বলল, ম্যাডাম আপনারা ডাকতেছে। কেন মামা, কি হয়েছে? জানি না আমি, সেটা আপনি গিয়ে দেখেন। তারপর অনিতার রুমে গেলাম। কি হয়েছে অনিতা? আপনি মনে হয় ভুল করছেন। আপনি ভুলেই যাচ্ছেন এটা একটা অফিস, আর আমি আপনার বস। ওহ, ভুলে গিয়েছিলাম ম্যাডাম। নেক্সট টাইম আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, যে কাজের জন্য আপনাকে ডেকেছিলাম, সামনে আমাদের একটা বিশাল প্রজেক্ট আছে। প্রজেক্টটা সাইন করতে পারলে অনেক টাকা লাভ হবে। বুঝলাম। আমাকে কি করতে হবে ম্যাডাম? আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি শুধু সবাইকে বলে দিন এই 1 মাস যেন মনোযোগ দিয়ে কাজ করে, কাজে যেন কোনো ফাঁকি না দেয়, আর আপনিও একটু মন দিয়ে কাজ করুন। ঠিক আছে ম্যাডাম। সলে বলতো আমাকে। রাফিনকে সব খুলে বললাম আজকের ঘটনা। রাফিন শুনে তো অবাক হয়ে গেল। কি বলছিস রে সব? আমাকে দেখাইয়া দিস, তারপর দেখাবো নে ভালোবাসা কোন দিক দিয়ে আসে। দেশের মানুষ ভাত পায় না, অন্য দেশের মানুষ এসে সিরিয়াল নেয়। আরে উত্তেজিত হোস না, কোনো উপায় জানা থাকলে বল। আমার মনে হয় অনিতা তোকে এখনো ভালোবাসে, তোকে শাস্তি দেওয়ার জন্য এসব করছে। আমার বিশ্বাস হয় না, ভালোবাসলে এরকম অপমান করতে পারতো নাকি? সবসময় শুধু আমাকে অপমান করে। আচ্ছা আমরা একটা গেম খেলি চল, তাহলে বোঝা যাবে অনিতা তোকে ভালোবাসে কিনা। কি গেম খেলবি এই সময়? আমার মাথা পাগল বানায় ফেলছিল। কিন্তু ওকে দিয়ে কি করবি? ওরে দিয়ে সবকিছু করাবো মামা, তুই খালি দেখ আমি কি করি। এখন চল পিয়ালির কাছে যাই। কেন পিয়ালির কাছে গিয়ে কি করবি? আগে চল, গেলেই দেখতে পারবি। তারপর আমি আর রাফিন পিয়ালির কাছে গেলাম। হাই, কেমন আছো পিয়ালি? আমি ভালো আছি, কিন্তু আমি স্বপ্ন দেখছি না তো। দিনের বেলায় কিসের স্বপ্ন দেখ? তারপর রাফিন পিয়ালিকে আবার বলতে শুরু করলো, তোমাকে একটা কাজ করে দিতে হবে পিয়ালি। ও তাই বলি? তোমরা তো এমনি আসো না, যখন আমাকে দরকার পড়ে তখনই আসো। আরে এভাবে বলো না, কাজটা করে দাও প্লিজ। শালা রাফিনের কাজকর্ম দেখে খুব রাগ হচ্ছিল। কিন্তু ঠিক না পিয়ালি, হাস বিপদে পড়েছি বলে যা ইচ্ছা তাই চাইবে। কি চাইলাম এমন? সামান্য একটা দিনই তো চাইছি, সারা জীবন তো থাকতে চাইনি। আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি, কিন্তু অভিনয়টা একটু ভালোভাবে করবে, কিন্তু বিশেষ করে ম্যাডামের সামনে। সেটা আপনাকে বলতে হবে না ভাইয়া, আপনি খালি দেখে যান আমি কি করি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। কাল থেকে তোমার অভিনয়টা শুরু করবে, কেমন? তারপর আমি আর রাফিন চলে আসলাম নিজেদের টেবিলে। কিছুক্ষণ পর রফিক মামা আবার ডেকে গেল। অনিতা নাকি আবার ডাকছে, মেজাজটা পুরো খারাপ করে দিচ্ছে। কিছুক্ষণ আগেই আসলাম। ম্যাডাম আসতে পারি কি? আসেন তাড়াতাড়ি। সে কখন ডাকলাম, এত লেট হলো কেন? এখন তো লাঞ্চ টাইম, এখানকার হিসাবও তো দিতে হবে। আমি যখন বলেছি দিতে হবে। কি করলেন এতক্ষণ? গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করলাম। এনি প্রবলেম ম্যাডাম? কি, তোমার গার্লফ্রেন্ড আছে? না, কেন থাকবে না? আপনার যদি থাকতে পারে তাহলে আমার তো থাকতে পারে। তা ঠিক, কিন্তু অফিসে এসব গার্লফ্রেন্ডের অজুহাত দেখাবে না। আমি কই দেখালাম? আপনি তো জানতে চাইলেন। ও সরি। আমি কি এখন যেতে পারি ম্যাডাম? যান। অনিতা আসার সময় দেখলাম অনিতার চোখ দুটো কেমন জানি লাল হয়ে গেছে, কিছুই বুঝলাম না।
তাহলে কি রাফিনের কথাই সত্যি নাকি? অনিতা এখনো আমাকে ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে সেদিন ওভাবে ওই দলারে জড়িয়ে ধরলো কেন? এসব ভাবতে ভাবতে রাফিন আসলো। আরে কি ভাবছিস? সে তো ভালোর জন্যই বললাম। আচ্ছা কাজ কর, আমিও গেলাম। তারপর রাফিন চলে গেল। বিকেলে আর অনিতা ডাকেনি আমায়, ভাবতে পারছি না। সকালে কয়েকবার ডাকলো, আর বিকেলে কি এমন হলো? অফিস শেষ করে বাইরে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পর অনিতা আসলো, কোনো কথা বলল না। আমি গাড়ি চালিয়ে যেতে লাগলাম। কিছুক্ষণ পর আমি বললাম, কি হয়েছে, মন খারাপ নাকি? না, মন খারাপ করব কেন, এমনি ভালো লাগছে না। রাশেদ সবসময় মজা করবে না, আর পিটার ধোকা দিবে কেন? ও আমাকে খুব ভালোবাসে। আমার পিয়ালির চেয়ে বেশি না, আমাকে ছাড়া তো থাকতেই পারে না, খুব ভালোবাসে আমাকে। তাই নাকি? তোমরা ছেলেরাই কি সবাই একরকম? শুধু মেয়েদের মন নিয়ে খেলা করো, একটা গেলে আর একটা খুঁজো। কে বলেছে? তোমার তাতে ভালো, তুমি তো নতুন খুঁজে নিয়েছো। এখন আমাকে দোষ দিচ্ছ না, আসলে তোমার কপালে আমি নাই। ভালোই হয়েছে, তোমার মতো প্রতারকের হাত থেকে বেঁচে গেলাম। কথা কথা সেই পুরনো দিনগুলোর কথা তুলো কেন? তোমাকে তো বললামই, তখন কোনো উপায় ছিল না। কি এমন হয়েছিল তোমার? একবার তো ফোন করে বলতে পারতে, তাহলে হয়তো ভালোবাসা নেই, শুধু আছে ঘৃণা। সেটাই জমিয়ে রাখো, মেয়ে হয়ে জন্মেছে তো তাই বুঝতে পারো না বাস্তবতা কত কঠিন। সব সময় টাকার মধ্যে থাকো, আর আমার জায়গায় তুমি থাকলে এমনটাই করতে। সেটা আমি জানি, এসব কথা আর বলো না আমার সামনে, শুনতে ভালো লাগে না। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর বাড়িতে চলে আসলাম। বাড়ির কথা খুব মনে পড়ছিল। 2 দিন হলো মায়ের সাথে কথা হয় না। আমি ইচ্ছে করেই বলি না, কথা বললে আরো বেশি খারাপ লাগে। মাকে ফোন দিলাম। কেমন আছো মা? ভালো বাবা। আমিও ভালো আছি। জীবন কেমন আছে? জীবনও ভালো আছে, কাজের টাকা দিলেই হবে। ঠিক আছে, কাল সকালে পাঠিয়ে দেব। ভালো থেকো মা, রাখি। তুইও ভালো থাকিস। তারপর মানিব্যাগটা থেকে বের করলাম, দেখলাম 700 টাকার মতো আছে। বাকি টাকা কই পাবো? এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। ওর কাছেও বলে টাকা নেই। মাস শেষের দিক, কি যে করি কিছুই মাথায় আসছে না। তাছাড়া এখন বেতন চাইলেও তেমন মনে হয় দিবে না। স্যার থাকলে তা ভাবা যেত। তারপরে অনিতাকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে। তারপর ফ্রেশ হয়ে নিশাদকে পড়াতে গেলাম তার রুমে। দেখলাম নিশিতার অনিতা হাসাহাসি করতেছে অনেক, কি জানো নিয়ে। আমাকে দেখে হাসি থামিয়ে দিল। তখন অনিতা বলল, এখানে কি? আমি কিছু বললাম না। তার আগে নিশিতা বলল, আপু রাশেদ ভাই আমাকে পড়ায়, তাই আসছে। তাই নাকি? আচ্ছা দেখি।